সপ্তম স্মারক বক্তৃতাতে আমাকে তো সভাপতি হিসেবে রাখা হয়েছিল। নিয়ম অনুযায়ী সভাপতির সবার শেষে বলার কথা। অপূর্বকে আমি বললাম, দেখো, শঙ্করলাল এবং সুবীরদার আলাপচারিতা কিংবা ইন্টারভিউ যে ফর্মে ব্যাপারটা হোক, এবং মাঝে দু এক কলি গান, সুবীরদা যদি গান, তারপরে কোনো বক্তৃতার অবকাশ নেই। সুতরাং মানুষজন সুবীরদার গান এবং সুর অথবা শুধুই কথা, এটা কানে নিয়ে বাড়ি ফিরুক, আমি এটা চাইছি। ফলে আমি সভাপতি হলো, মাঝখানে আমার আন্তরিক শ্রদ্ধা আমার দাদারই মতন, নিজের দাদার মতন ছিলেন রঞ্জিত গঙ্গোপাধ্যায়, তাকে জানাবো। আর অপূর্ব এবং শঙ্করলালকে আলাদাভাবে একটা সাধুবাদ দেবো এই উপলক্ষে। আমি কিন্তু বোধহয় মাস চারেক আগে সুবীরদার বাড়িতে শেষ গিয়েছিলাম, এবং সেদিনও গান বাজনা নিয়ে আমাদের বেশ কিছু জিনিস নিয়ে মতের ভিন্নতা, আবার একমত হওয়া, একটা অদ্ভুত ধরনের কি বলা যেতে পারে, একটা ফেনিল সন্ধ্যা, গান বাজনার খুবই উপযুক্ত। মাঝে মাঝে সুবীরদা হারমোনিয়ামে বসেছেন, দু এক কলি গান শুনেছেন, খুব জমে গিয়েছিল আড্ডা। তারও আগে দু একবার যাওয়া হয়েছে, গান নিয়ে আলাপ আলোচনা হয়েছে, কিন্তু সেগুলো কোনোটাই ফর্মাল ছিল না। আজকে শঙ্করলাল এবং অপূর্ব প্রস্তাব করেছে এবং সুবীরদা যে রাজি হয়েছে, সেটা একটা খুব বড় কথা। আমাদের বাঙালিদের সম্পর্কে আমার কতগুলো কি বলা যেতে পারে, একটা নাক তোলা ভাব, একটা গা ঘিনঘিন করা ভাবও আছে। অহংকার করি যে এখানে জন্মেছি, এই দেশে রবীন্দ্রনাথ, এই দেশে এই সব মহৎ লোকেরা। কিন্তু সুবীরদার মতন মানুষের গানের 50 বছর পূর্তি হলো, সেইটা বাংলার যারা সংস্কৃতি জগতের প্রধান সংগঠন এবং প্রধান মানুষরা আছে তাদের খেয়াল হলো না। আমি নাম না করেই বলছি, কিছুদিন আগে, আমি এলি তেলি এরকম বলছি না, তারা বিশিষ্ট গায়ক গায়িকা, কারোর 10 বছর হলো, কারোর 15 বছর হলো, সেগুলো কিন্তু ঘটা করে সেলিব্রেট করা হয়। কোনো সংগঠন করছে, আধা সরকারি জায়গা করছে, কর্পোরেট হাউস এসে পেছনে দাঁড়াচ্ছে। তো সুমিত্রা প্রকাশনীর মতন এরকম একটা দুর্বল প্রকাশন সংস্থা, অপূর্ব এবং শঙ্করলাল মিলে এই ব্যাপারটাকে যে স্থির করতে পেরেছে, এবং বাংলা একাডেমির এই সন্ধ্যাতে আমরা আজকে আসতে পেরেছি, এর জন্য ওদের দুজনকে অকুণ্ঠ ধন্যবাদ। আর আমার আন্তরিক শ্রদ্ধা এই জন্য জ্ঞাপন করতে হবে যে আজকের এই অনুষ্ঠানে দীপালিদির মতন শিল্পী এসছেন, দীপালি নাগ এখানে এসছেন। বড় কথা হচ্ছে যে প্রকাশকদের মধ্যে দুইজন আমার ভাইয়েরই মতন, ত্রিদীপ এবং সুধাংশু দে, এরা এসছেন, এবং আরো অনেক বিশিষ্ট মানুষজনকে দেখছি। আমার ধারণা তারা সুবিধার জন্য এসেছে। আর যেহেতু শঙ্করলাল আলাপ করবে, সুতরাং আলাপের যে স্তরটা প্রত্যাশিত সেটা সাধারণভাবে পাওয়া যায় না। আমি আর কোনো বক্তৃতার মধ্যে যাচ্ছি না। সামান্য কিছু কথা, যেটা রঞ্জিতদার ব্যাপার আমার স্মৃতির ভেতরে থেকে যাবে আমার মৃত্যু পর্যন্ত, সেটা আজকে যে শুভেনির দিচ্ছে তাতে লেখা আছে। তাতে নতুন সংযোজন এইটাই যে আজকে তারই স্মৃতিতে আমরা সুবিধাকে এখানে পেয়েছি। ধন্যবাদ। করতে পারে। আজকে সত্যি আমার জীবনটা সার্থক মনে হচ্ছে। সম্মানিত করা দেখতে পাচ্ছি। আমি বলছি যে আমার দীর্ঘ জীবন এবং বহু লোককে সম্মানিত করবার সৌভাগ্য হয়েছে, কিন্তু ওর মতন লোককে যে করতে পারবো এই জন্য আরো ভালো লাগছে। তোমরা সবাই আমার সঙ্গে। আজকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, কিন্তু আপনাদের কাছে ধন্যবাদের কোনো মানে হয় না, কারণ আপনারা যে আজকে এসছেন, এমন একটা মানুষের জন্য এসছেন, কোনো ধন্যবাদের জন্য, কোনো বিশেষ আমন্ত্রণের অপেক্ষায়, কোনো রকম নজরে আসার জন্য আপনারা আসেননি। এমন একটা মানুষ গত গান গাইছেন 51 বছর, 50 বছর পূর্ণ হয়ে এবারে 51তে পড়েছে, কিন্তু উনি গানের জগতে আছেন অন্তত আরো 10 বছর আগে থেকে। না, 20-21 বছর বয়সে প্রথম রেকর্ড হয়,
ওই উজ্জ্বল দিন। এটার একটা ছোট্ট ঘটনা এই যেটা বলে নেওয়া দরকার, যে বাংলা গান যারা তখন রেকর্ড করতেন সেই স্বর্ণযুগের বাংলা আধুনিকের সময়, প্রথম গান সুপার ডুপার হিট হয়েছে একমাত্র সুবিশের। এটা অদ্ভুত ঘটনা। আরো অদ্ভুত ঘটনা এটাই যে যখন ওনাকে শঙ্কর জয়কিশোর নিয়ে গেলেন বম্বেতে কাঠপুতলি ছবিতে কাটবার জন্য, সেই ছবিতে যে গান উনি গাইলেন, দিল মেরা এক আস কা পাঞ্ছি, মঞ্জিল হ্যাঁ বলরাজ শাহানি গলায়, সেটা ইমিডিয়েটলি হিট, সুপার ডুপার হিট। একমাত্র লতাজির বোধহয় সেকেন্ড না থার্ড গান বোধহয় হিট হয়েছিল, লতাজির বোধহয় সেকেন্ড না থার্ড গান হিট হয়েছিল। আমি যতটুকু জানি, আমার এগুলো বলতে অসুবিধা হয়। গত 40 বছরে তারাক মাহমুদের ছিল 2 নম্বর গান হিট। তারাক মাহমুদের 2 নম্বর ছিল, হ্যাঁ। লতাজি অনেক বছর পরে, 6-7টা ছবিতে গাইবার পর হ্যাঁ করে। আর রফির ছিল 10 নম্বর গান হিট। এনারা ভুল করলেন, রফি সাহেব প্রথমে কোরআন গাইতেন 2.5 বছর, তারপরে 4 নম্বর গান হিট নৌসাদের ছবিতে, সোহানি রাতার ছবি। আচ্ছা আচ্ছা, এরা সেই অসম্ভব রেকর্ড বলা যায়, রেকর্ডের জগতের রেকর্ড, যে প্রথম গান হিট বাংলা এবং হিন্দিতে। তো কিন্তু আমরা কেন ওকে এত ভালোবাসি তার একটা কারণ আছে। হেমন্ত মুখোপাধ্যায় বাদ দিয়ে এত অদ্ভুত একটা আধুনিক গলা, যা শুনলে মনে হয় একজন সাহেব গাইছে, এইটা কিন্তু বাংলায় ছিল না, আর হবে কিনা আমরা জানি না। আপনারা যারা 50-এর দশকের গান শুনেছেন, 6-এর দশকের গান শুনেছেন, 7-এর দশকের গান শুনেছেন, মনে হতো নিপাট একটা ব্যারিটোন ভয়েস, একেবারে সাহেবী সিস্টেমে গান শিখেছে এবং সেই রকম প্রক্ষেপণে, সেই চেহারাতে, আর তার মধ্যে একটা অদ্ভুত সভ্য ভদ্র বিনীত বাঙালি একটা ইন্টোনেশন এবং তার যাকে বলা যায় সংগঠন, গানের কনস্ট্রাকশন। আর তার সঙ্গে এটাও একটা ঘটনা যেটা অনেকেই জানেন না, যারা সুবিরদার হয়তো আজীবন ভক্ত, যে উনি কিন্তু ম্যারেজ কলেজের পাশ করা গ্র্যাজুয়েট গানের, এবং উনি ফার্স্ট হয়েছিলেন, প্রথম ডিভিশনের ফার্স্ট, এবং সাংঘাতিক ভালো রেকর্ড ওনার ক্লাসিক্যাল মিউজিকে। উনি ডিব্রুগড়ের ছেলে, কিন্তু লখনৌতে সময় কাটিয়েছেন, এবং সেই সময় বোধহয় আপনার সঙ্গে আলাপও হয়েছিল। আমি লখনৌতে শিখিনি, আমি শিখেছি জ্ঞানোদয়িনী সঙ্গীত মহাবিদ্যালয়, আসামে ছিল, আমি তো স্কুলে পড়ি। তো সেখানে রতন ঝঙ্কার সাহেব আসতেন, কারণ ওটা ছিল একই ব্যাপার। উনি ওখানকার পরীক্ষাও নিতেন, এখানকার পরীক্ষা নিয়ে তারপরে কে ফার্স্ট সেকেন্ড থার্ড দুটো মিলিয়ে করতেন। ব্রাঞ্চ বলে যে কেউ না, উনি নিতেন দুটো নিজে। তা আমার সুযোগ এখানে হয়েছিল। আর এর সঙ্গে আপনার আলাপ হলো কোথায়? লখনৌতে কি নাকি পরে বম্বেতে? তারাক মাহমুদের সঙ্গে? তারাক মাহমুদ বম্বেতে গিয়ে আমি যখন প্লেব্যাক করতে গেলাম, তখন সেই তারা খুব ভদ্রলোক ছিলেন, বারন্ত ছিলেন, এবং অত্যন্ত মার্জিত সুন্দর মানুষ। উনি একদিন সকালবেলা পিয়ার কারি করে এসে আমাকে বলেন, সুবীর, আই এম ভেরি প্লিজ বাট ইউ হ্যাভ ব্রোকেন মাই রেকর্ড। আমার 2 নম্বর গান হিট ছিল, আমি ছাড়া ফিল্ম ইন্ডাস্ট্রিতে কোনো প্লেব্যাক সিঙ্গারের কোনো গান 2 নম্বর 3 নম্বরে যায়নি। উনি আমাকে বলেছেন, লতার 7 নম্বর। তুমি জানো রফি সাহেবের মতো আর্টিস্ট 2.5 বছর কোরাস গিয়ে 4 নম্বর গানটা হিট করে। আমরা দেখুন এটা হয়ে গেছে, এটা হয়ে যাচ্ছে। এবার এই কারণে আপনাকে জিজ্ঞেস করতে চাই, এটাই প্রথম প্রশ্ন, সেটা হলো এই অদ্ভুত মেলবন্ধনটা আপনার হলো কি করে গলার? মানে কি রেওয়াজে বা কি তালিমে বা কি চেহারায় আপনার এলো, কি করে এলো এই যে অদ্ভুত বাংলা আধুনিকের গলা আপনার, সেই স্বর্ণযুগের বাংলা আধুনিকের গলা, তার সঙ্গে একটা অদ্ভুত সাহেবী দোতনা, যেটা শুনলে মনে হয় যেন এই ছেলেবেলা থেকে বিলিতি গান গায়। আর তৃতীয়ত এত সুন্দর ক্লাসিক্যাল একটা তালিম, এবং তার গলার সুরের প্রক্ষেপণে, সুরের মজাতে, সুরের চেহারাতে পরিষ্কার বোঝা যায় যে এই, যার জন্য জগজিৎ সিং নাকি একবার বলেছিলেন, ওর একটা গান শুনে, ওনার একটা রেকর্ডেড ভয়েস শুনে বলেছিলেন, জানতেন না যে সেটা ওর গান, শুনে বলেছিলেন এই গান তো সুবীর সেন ছাড়া কেউ গাইতে পারেন না। যার কাছে শুনেছিলেন এটা সুবীরজি ছাড়া এই গানটা কারোর গলায় আসতে পারে না। জগদীপ তখন, আমি যখন বম্বেতে প্লেব্যাক করি, তখন আমার বাড়িতে আসতো ডবল শার্ট, মানে এই পকেটওয়ালা শার্ট পরে, ভেরি স্মার্ट बॉय। আমাকে বলতো, দাদা आपको जैसे आवाज मिले तो हम फाड़ देता था, गजल क्यों नहीं गाते।
তখন আমি বললাম যে গজল নিশ্চয়ই একটা আলাদা সাবজেক্ট, কিন্তু প্লেব্যাক করাটা আরো শক্ত। আমি গজল তুমি ইচ্ছে কিন্তু তা ইচ্ছে দৌড়দৌড়ি করতে পারো, যা বোঝালে তাই বোঝালে, আমাকে যেটা বলে দেবে তার বাইরে আমি যেতে পারবো না। বলে मैं तो 3-4 साल बहुत कोशिश किया हमसे होगा नहीं। ও ছিল জনি হুইস্কি বলে একটা ছেলে কমেন্ট করতো, ওরকম খুব। হ্যাঁ, তো জগজিৎকে আমি খুব অল্প বলতাম এবং আমার খুব ভালোবাসতো। খালি এই কথাটা বলুন তবে, এই বাংলা গানের ধন তার সঙ্গে ইংরেজি গানের মেজাজ, এবং আমি একটু বলি তার, হ্যাঁ বলুন, সেটা বলুন। সেটা হলো যে আমি যখন গান শিখতাম তখন তো ছোটবেলা স্কুলের জীবন থেকে আমি শুরু করেছি। তবে এখানে আসার পর আমি সবচেয়ে প্রথম যে লোককে পেলাম যে আমাদের এখানে ফোনেটিক ব্যালেন্স কথাটা কেউ জানে, মানে উচ্চারণ কেউ বলছে তুমি কেমন আছো, কেউ বলছে তুমি কেমন আছো। তুমি কথাটা তুমি হবে, এটা মেজার, তার একটা ওজন আছে, এটাকে ফোনেটিক বলে। এটাকে তুমি অনেক পরে বুঝলাম, তার আগে মাথায় ঘুরতো যে কেন হবে না। আমি সারা পৃথিবী অনেকবার ঘুরেছি, মানে ধরুন 1962 পরের থেকে আমার পরপর গান হিট হয়ে যায়। তখন রাজেন্দ্র কুমার কিংবদন্তি ছিল, দিলীপ কুমারকে যিনি 2 বছর বসিয়ে রেখেছিলেন, তার জীবন শ্রেষ্ঠ গান আমার গান, আজকা পঞ্চি ছবি, দিল মেরা এক আজকা পঞ্চি। তারপরে লতাজির সাথে প্রথম ডুয়েট গান मैं रंगीला प्यार करे ছোটি বাহেন, সেটাও, এটা কিন্তু আমি রেফারেন্স যাচ্ছে অন্য ভাষা, এগুলো পড়েছি বলে নয়, কিন্তু এগুলো গ্যাপের পর ভাবলাম যে এর বাইরেও তো একটা জগৎ আছে। ইংরেজি গান শুনতাম, প্যাট বুম, জিম লিপস, কিং কোল, পাগল হয়ে যেতাম, কি বলা, কি স্টাইল, কই ওরা তো আমাদের। আস্তে আস্তে কিছুটা ইমপ্রুভমেন্ট হলো, এইটুকু আমি বলতে পারি। এবং কিন্তু আপনার এই গানের চেহারা তো আমরা আরো আগে থেকে দেখছি। না, আপনি যখন প্রথম শুনেছেন সেখানে ছিল কিছুটা, তার কারণ সেটাই বলতে চাইছিলাম। অনুপম ঘটক নিশ্চয়ই আপনি তো জানবেন, উনি শুধু, আমরা এখানে এখন তাকে অনেকেই জানি না, ওর অসাধারণ গান, সাইগো সাই হেমন্তরা অসাধারণ গান রয়েছে। এবং যখন বম্বেতে হিন্দি ছবি হতো না, লাহোরে হতো, তখন উনি ছিলেন বেস্ট মিউজিক ডাইরেক্টর। শুধু তাই না, একদিন নৌসাদের একটা ইন্টারভিউ দেখতে গিয়ে আমি আরো বুঝলাম যে বাপ রে বাপ, কোথায় আমি গান শিখছি। नौशाद बोले हम जब लाहौर में असिस्टेंट था तो हम एक म्यूजिकल गार्ड का असिस्टेंट था, उनका नाम है अनुपम घटक। बाप रे बाप, নৌসাদের মতো লোক বলছেন, তাই তো? তা সেই অনুপমটা কিন্তু এগুলো সবসময় বলতেন যে জীবন নদীর জোয়ার ভাটায়, জীবন নদীর বলে হবে, জীবন নদীর অনেক বড় বলে। ফোনেটিক ব্যালেন্স জানিস, তুই যদি কার সঙ্গে কথা বলছে, তুমি কেমন আছো, ভালো আছো, হবে না তুমি কেমন আছো, ভালো আছো তো, নর্মাল। সিঙ্গিং ইজ নাথিং বাট নর্মাল। কাব্যটার এক্সপ্রেশন দিতে ও ভাব দিয়ে, কিন্তু বিকৃত উচ্চারণ করে কোনদিন গানে কেউ বড় হতে পারে না, সব সময় বলতে। তারপর আমি কলেজ বলি তখন যেতাম, আর উনি ছিলেন ব্যারিটন ভক্ত, বলতো তুই তো ব্যারিটন গ্রুপ, আরো হবে তোর, ওই নিচের দিকে প্র্যাকটিস করাতেন। তা আমি বললাম যে আমরা যেসব টান ফান করি ক্লাসিক্যাল, বলে না, তার একটা দিক আছে, সেই গায়কের জন্য সেটা এসেন্সিয়াল, সেটাও একটা বিরাট ব্যাপার। কিন্তু তুই যে গান গাইবি সেখানে যদি করিস, তুই শেষ। কিন্তু আমি তো সেটাই শিখেছি। কিন্তু আমি সকালে উঠে বসে প্র্যাকটিস করতাম যে সপর টান, গমুখী টান করতে দিল, তো আমাকে বলে গমুখী টান করলে ভোকাল কর্ডের ডিসপ্লেতে ভোকাল কর্ড নষ্ট হয়ে যায়, বলে আমিও গান করানো শিখে এসেছি। কতটা সত্যি বোধ হয়, তার কারণ আমরা যে ধরনের গান গাই তাকে আমরা একটা আস্থান করতে পারি, একটা বন্দিশি নোট লাগাবার আশের স্টাইল যেটা, গমুখী টান করে যেমনি বাহাদুরি দেখায়, শেষ, আমি শেষ। তারা যেটা করেন তাদের একটা অন্য সাবজেক্ট, নিশ্চয় অন্য গোল, ডাইরেকশনটাই আলাদা, লক্ষ্যটাই আলাদা, সেটাই আর কি। তো ওইভাবেই আর কি। আচ্ছা, ক্লাসিক্যাল যেটা আপনি শিখলেন ম্যারিজ কলেজে সিলেবাসে রতন জানকারজির, সেটা একটা ঘটনা বলি। সেটা না, তার সেটাই আপনি শিখলেন, তা কি খেয়াল শিখলেন? তো খেয়াল, আমি পূর্বী বিলম্বিত খেয়াল শিখে ফার্স্ট হয়েছিলাম, এরই মেয়েকা সব সুখ দিন, এখনো মনে আছে। আমাকে হলো কি, আমি তখন স্কুলে পড়ি, তা আমি যখন ফার্স্ট ইয়ার থেকে পাস করলাম তখন আমি নাগিন মারাত্মক গিয়েছিলাম, তাদের ডবল প্রমোশন দিয়ে থার্ড ইয়ার করলো। কিন্তু রতন ঝাঁকার সাহেব কোনদিন ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার পরীক্ষা নিতেন না, উনি বলতেন 2 বছর, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার, এই দুটো ছাড়া উনি আসামে তখন উনি আসতেন না পরীক্ষা নিতে। তো উনি যখন এলেন তখন আমি ভয় লাগছিল, ওরে বাবা এর সামনে কি গাইব।
गाना सुना मैं बोलो तुम्हारा बहुत तरक्की होगा बेटा, तुम फार्स्ट हुआ है मालूम है बोला বিষয় করতে পারি। তখন আমি ক্লাস 10 তারপরে আমার 4th ইয়ার হলো না, তারপরে পড়াশোনা ম্যাট্রিক পাস করতে হয়, তারপরে টনসিল অপারেশন হয়ে গেল, সব ছিল না। আচ্ছা, তাহলে আপনাকে একটা কথা জিজ্ঞেস করি, আগে আমাদের শ্রোতাদের বলে দিই, একটা অদ্ভুত অভিজ্ঞতা হয়েছে আমার দিনের পর দিন ওর বাড়িতে গান শুনে। সেটা হলো ওনার বসার ঘরে উনি একদিকে একটা খাট আছে, সেখানে উনি হারমোনিয়াম নিয়ে গাইছেন, আর একদম উল্টো দিকে দেয়ালের কাছে আমি বসে আছি। একবার আমার স্ত্রী সঙ্গে ছিল, ওর অভিজ্ঞতা হয়েছে একই রকম। সেটা হলো উনি খুব আস্তে করে গাইছেন, খুব মিহি গলায় গাইছেন, হারমোনিয়ামের সঙ্গে মিলিয়ে আর বাজাচ্ছেন খুব মিহি করে, তার সঙ্গে গাইছেন। হিন্দি গানের কথা বলছি। আর যত সরে আসে আওয়াজটা আমাদের দিকে, তত চওড়া হয়ে বড় হয়ে, মানে উনি গাইছেন, ওনার প্রজেকশনটা খুব মিনিমাল, আর আমার কানে এসে বাজছে একটা সুন্দর করে, মনে হচ্ছে মাইক্রোফোনে শুনছি, মাইক্রোফোনের আওয়াজে শুনছি। এই যে একটা ডায়নামিক্স, এটা আপনাকে মনে আছে আমি আগে বলেছিলাম। হ্যাঁ, এটা এই চর্চাটা কোত্থেকে? এটা হচ্ছে কি জানেন তো, এটা এগুলো কিন্তু এর পেছনে কিন্তু এটা ক্লাসিক্যাল মিউজিকের অবদান আছে। আমরা কিন্তু আপনাকে দেখতে পাচ্ছি। দিদি, আপনার সামনে আমি এত কথা বলছি, আমার ভয় করছে, ভুল বললে ক্ষমা করে নেবেন। আমি শুধু অভিজ্ঞতার কথা বলছি, আমার কথা বলছি না। সেটা হলো যে আমি যখন খেয়াল গাইতাম, বাইরে তো গাইতাম না, শিখতাম, খুব প্র্যাকটিস করতাম স্কুল জীবনে। তখন গোপাল ব্যানার্জির নাম শুনেছেন? মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। গোপালদা আমাদের আসামের লোক, ডিব্রুগড়ের, গুজরাট ফ্যামিলি। হ্যাঁ, তো গোপালদার লোকের বাড়ি বাড়ি যেতেন, সন্ধ্যাবেলায় গান গাইতেন। তা আমাকে এসে কিন্তু বলল, তো কণ্ঠ এত মিষ্টি, খেয়াল টেয়াল শিখাইছিস, ঠিক আছে। আমি ওখান থেকে শিখে এসেছি। মানে মোস্ট ব্রিলিয়েন্ট স্টুডেন্ট এবার মানে ওয়েন টু লখনৌ। তো গোপাল ব্যানার্জি এসে একদিন দিকে হঠাৎ আমাদের বাড়িতে বসে ধনঞ্জয় ভট্টাচার্যের একটা গান গেলেন, রাগ ভিত্তিক, কেন দিলে এত গান। আমার গোটা কিন্তু সব আছে, রাগ আছে, কাব্য আছে, মাধুর্য আছে, কি ফিলিং আছে, বলে তুই এগুলো গা, তোর বেলায় আরো ভালো হবে। এই গাইডেন্সটা কিন্তু গোপালদার কাছে আমি সারা জীবন কৃতজ্ঞ। আচ্ছা, কিন্তু এই প্রজেকশনটা, এই ভয়েস, এই ডাইনামিক্স, মানে আপনি আস্তে করে সুরটা ছাড়ছেন, সেটা নদীর মতন চড়া হয়ে বড় হয়ে উপরের দিকে যাচ্ছে, সামনে দিকে। সেটা ধরুন ওইটা ফোনেটিক ব্যালেন্সের কিছুটা ব্যাপার আছে। আপনাকে বলেছি কিনা জানি না, এটা আমার হেমন্তদার সঙ্গে হয়েছিল। হেমন্তদাকে আমি রেকর্ড করছিলাম ইন্টারভিউয়ের সময়, সামনে এরকম টেপ ডেকটা রয়েছে, আমি ওইদিকে বসে, উনি এদিকে বসে, আর উনি কথা বলছেন। তো বলতে বলতে উনি এই যেরকম আপনার সাথে কথা হচ্ছে, উনি মাঝে মাঝে গান গাইছেন আর মাঝে মাঝে কথা বলছেন। তো যখন গান গাইছেন, উনি গলাটাকে আড়ে নিয়ে নিচ্ছেন, হ্যাঁ, মানে ওদিকে ওই মাইক্রোফোনের দিকে নেই মুখ, এইদিকে এমনি করে করছেন। আর তাতে হচ্ছে কি, পরে যখন ওটা রেকর্ড থেকে যখন আমি লিখছি, আমি দেখছি কথা বলার লেভেল আর গানের লেভেল অ্যাবসলিউটলি এক, মানে অলমোস্ট পারফেক্ট। মানে গান গাইলে লোকটা খুলে দেয়, তখন আওয়াজটা বেড়ে যায়, গিয়ে ঝাঁঝা আওয়াজ হয়, সেটা না, কিন্তু উনি ওটাকেও মেজে দিচ্ছেন আর এটাকেও ধরে রাখছেন, একেবারে শুধু গলাটাকে এদিক ওদিক করে। এটা কিন্তু হয় যখন আমি বলছিলাম, সেটা গোপালদা আমাকে বলেছেন যে তুই ক্লাসিক্যাল সবই পাবি, ঠুমুরি গাবি, ঠুমুরির মধ্যে রোমান্টিসিজম আছে, টোনাল ব্যালেন্সটা ঠুমুরিতে অনেক বেশি, বলে এতে এটা বেশি, ঝাঁঝ বেশি, দখলদার এটা বেশি। তো ঠুমুরির মধ্যে দুটোই আছে, কিন্তু এইটা নেই, উগ্রতাটা কম আর রোমান্টিসিজম পাই। আমি কলকাতায় এসে যখন অনুপম ঘটকের কাছে গান শিখতাম, তার আগে আমি কিছুদিন চিন্ময়দার কাছে গেছিলাম। চিন্ময় লাহিড়ী আমাকে বলেছিলেন যে তুই ঠুমরি শেখ, ভালো হবে। আচ্ছা, তখন উষারঞ্জন মুখার্জির কাছে ঠুমরি শিখতাম। আচ্ছা, বেশি দিন না, 3-3.5 বছর শিখেছি। তা উষাদা উনি বাইরে কনফারেন্স করতেন না, কিছু করতেন না, সেটা একটু বলে ফেলি। আমির খান সাহেব, বয়গোলাম সাহেব, এদের গান আমি সামনে বসে শুনেছি, কেন বম্বেতে এদের আড্ডা ছিল। তো বসন্ত দেশাই সুরে যখন গান গাইছি, আমি আর লতা মাডুয়ের গান ছিল সুপারহিট গান, আপনি উনি পাড়ায় ছবিতে। তখন বসন্ত দেশাই বাড়িতে লক্ষ্মী পুজো হতো, তা আমির খান সাহেব আসতেন। আমির খান সাহেব যেন খুব ছোটবেলাকার বন্ধু, সেখানে হঠাৎ আমার সঙ্গে আলাপ হয়ে গান টান শুনে আমি খালি বলে তুমি কিসে তালিম লেতো, আমি বললাম উষারঞ্জন মুখার্জি। আরে শুনো
इतना बड़ा ठुमरी गवैया इंडिया में कोई नहीं। ठीक बोला, हम अवाक हो गए। वो क्या नाम कौन जानेगा उसको? उनको वो रेडियो में कहता है, ट्यूशन करता है, मकान बना लिया। मकान बना लिया, টিউশন करता है, उसको कौन जानेगा? আমার মতো লোক বলছেন যে এত বড় ঠুমরি গায়ে ভারতবর্ষে নাকি নেই। আমি তো জানতাম না, আমি জানতাম অসাধারণ গান। আমি তার কাছে শিখছিলাম, আমি তো এ হয়ে গেলাম, এক্সাইটেড হয়ে গেলাম যে বাবা। আমরা রেডিওতে খুব শুনতাম, খুব আসতো। হ্যাঁ, রেডিওতে খুব শুনতাম, হ্যাঁ, খুব আসতো না গানটা। উনি রেডিওতেই গাইতেন, কনফারেন্স রুমে যেতেন না, পালিয়ে যেতেন। আচ্ছা, আপনি কবে পরে প্রথম টের পেলেন যে আপনার গান হবে? আমার গান হবে টের পেলাম, সেটা একটা অদ্ভুত ঘটনা। তখন আমি স্কুলে পড়ি, তা আমাদের পাড়ার দুর্গা পুজো হতো। তা আমি এমনি গান টান স্টোরে করতে গিয়ে তখন হেমন্তদার গান, বেশিরভাগই ধর্মীয়দার গান, তালাত মাহমুদের গান শুনতাম। তখন আমার স্কুল যে ওদের গান শুনতাম, তো মাঝে মাঝে গিয়ে ফেলতাম। তা আমি একবার আমাদের পাড়ার দুর্গা পুজো হয়, সেখানে আমাকে সবাই বলে, সুবীর কেটে গান গান। আমি তো হারমোনিয়াম বাজাতে পারি না। তা আমার এক বন্ধু ছিল, সে আবার খুব এক্সপার্ট হারমোনিয়াম বাজিয়ে। তো একদিন এসে রিহার্সাল করো, তুই গা। আমি কি গান ভয় পাচ্ছি। তখন আমার ধারণা ছিল গায়ের মতো গানটা মধ্যে এটা ভগবান টগবান নেই, মানে এত মূর্খ ছিল, এত মানে গ্রাম বাংলা ইত্যাদি পুজোর সময় যেন একটা কোথায় মরে পেলাম, কোনো মানে নেই। কিন্তু তা আমি কোনো এক গায়ের মতো অর্ধেকটা গিয়েছিলাম। তখন দেখলাম সবাই একেবারে বিরাট পেটে পড়লো, বললো কি অসাধারণ কণ্ঠ, কি তোর গাও, যেমন যেমন বলল বাবা। তারপরে কিছু গান দিয়ে থাকতে পারো। তারপরে আমাদের স্কুলে হেডমাস্টার মশাই, আমার ছোটবেলা থেকে এটা আমার সৌভাগ্য, এখনো আছে আমার কাছে সেগুলো, সঙ্গীতে বিশেষ পারদর্শিতার জন্য আমাকে সবসময় প্রতি বছর একটা পুরস্কার দিতেন। কোনো কম্পিটিশনের নাম দিতে দিতেন। আমি ইন্টার কলেজের কম্পিটিশনের নাম দিতে পারিনি, কেন জানেন? অনুপম ঘটক ছিলেন চাষে, এটা আমার বলা উচিত না। উনি বলছেন, তুই যদি নাম দিস তো সব পুরস্কার তুই পাবি, তুই নাম দিবি। তুই আমার ছাত্র, সেই জন্য। শুনুন না, আমি দাবা খেলতাম খুব ভালো। আপনি এখনো আরসিএস কলেজে যদি খোঁজ করেন পাবেন, ইন্টার কলেজের জামাতে আমি ওয়ানে মানে নক আউট গেমে চ্যাম্পিয়ন হয়েছি। আপনি রামিও তো ভালো খেলতেন। হ্যাঁ, রামিও তো ভালো খেলতেন। জর্জার সঙ্গে একটা লোক ছিল অসাধারণ, মানে কিছু একটা মানুষ, তার শিক্ষা, তার মানসিকতা আমাকে অসম্ভব। আমি জানি গান নিয়ে তক্ক হতো, সেটা ওনার চিন্তা, আমার চিন্তা হতো না। কিন্তু একটা জায়গায় উনি কিন্তু শেষ পর্যন্ত আমার কথা অনেক স্বীকার করে ফেলতে, যেটা আমার চরম সৌভাগ্য। কত সিনিয়র লোক, ওই মানসিকতা, ওই শিক্ষা, ওই গান, সেই জর্দার গান। আমার জর্দার সঙ্গে আলাপ করতে গেলাম, ওনার মোটর সাইকেলের পেছনে আমি ঘুরতাম। তখন উনি গণসঙ্গীত গাইতেন, ওই মোটর সাইকেলের পেছনে হারমোনিয়াম নিয়ে গণসঙ্গীত গাইতেন। তখন থেকে আমি জানি, এবং হারমোনিয়াম না থাকলে অনেক সময় আমি মোটর সাইকেলের পেছনে ঘুরেও বেশ কিছু দূর গেছি। তুই কই যাইতা চল, আমাকে বললাম, আমি ঘুরি একদিন, চল নামাই নিই বয় পেছনে, এরকম ভাবে। আচ্ছা, আপনি জিততেন না হারতেন জর্জার সঙ্গে তাসে? তাসে কোনো ব্যাপার নেই, কখনো জিতেছি, কখনো হেরেছি না। একদিন উনি দুঃখ করে বলেছিলেন, কালকে সুবীর, ওই বাংলা ভাষাতেই বলেছেন, সুবীর এসেছিল, জিতে নিয়ে গেছে। ওইটা যেন না আসে, আছে কাদাটা নিয়ে আছে। আচ্ছা শুনুন, এবারে বলুন, বাংলা কাদের গান শুনে গানকে পেশা করতে ইচ্ছে করলো? এই যে বললাম, প্রথমে হেমন্তদার গান, তালাত মাহমুদ, ধনঞ্জয়দার গান শুনতাম। ভাবতাম আমি এত সুন্দর গান করে, পাগল হয়ে ছুটে ছুটে আসি, আমি যদি এমনি গাইতে পারি। তখন শিখছি, গান গাইতে শিখছি, এই গান গাইতে পারবো, এই ডাইমেনশন, এই স্টাইল, এই প্যাটার্ন, কিংবা অন্য সে কাব্যের গান গাইতেও ভাবি। এই ছোটবেলায় মার পাশে বসে হতো, সে দেবতার মন্দির তলে মা গাই, মা ভালো গাইতেন, হ্যাঁ, সেই থেকে শুনে জন্য গাইতাম আর কি। তার বাইরে কিছু ছিল না। আর বাবা আমার ডাক্তার ছিলেন, কিন্তু বাবা খুব সঙ্গীত রসিক লোক ছিলেন। আগের দিনে বসুমতী ভারতবর্ষে বাড়তো, তাদের নজরুল গীতি বাড়লো, আর লুকাবি কোথায় মা কালী, বাবা সে হামড়ে চলে যায়। বাবার গলার আওয়াজ খুব খারাপ ছিল, কিন্তু হামড়ে মারতে পারতেন ভালো, সেগুলোটা রয়ে গেছে সবসময়। তাহলে কলকাতায় পড়াশোনা করতে এলাম, আমার মামা বাড়িতে খুব রবীন্দ্রসঙ্গীতের চর্চা, মানে মামার তো দিদিরা সবাই, মানে এক কথায় তাদের আমার মামা বাড়িতে বহু রবীন্দ্রনাথের মানে বিখ্যাত গায়ক, গায়িকা এরা আসতেন, এটা ছিল আর কি।
সেখান থেকেও ওখান থেকে পড়াশোনা করতাম তো। আচ্ছা, রবীন্দ্রসঙ্গীত আপনি প্রথম গাইলেন কবে? রবীন্দ্রসঙ্গীত আমি ওই যে মামাদের রবীন্দ্রসঙ্গীতের চর্চা ছিল, তো রবীন্দ্রসঙ্গীত আমি কোনো ইনস্টিটিউশনে শিখিনি। তার কারণ সেটা কি বলা ঠিক হবে? না না, নিশ্চয়ই নিশ্চয়ই। কারণ আমার ধারণা ছিল যে রবীন্দ্রনাথের গান গাইতে গেলে প্রথম কথা রবীন্দ্রনাথের কবিতাগুলো বুঝতে হবে, একটা ভালো কথাকে গাইতে গেলে সেই কথার জন্য আলাদা কোনো ট্রেনিং দরকার পড়ে। কারণ গান গাইবার যেটুকু ট্রেনিং সে আমি খুব অল্প বস্তিতে এসেছি। তারপরে সে আধুনিক গান গাইছি, গানগুলো শুনছে চলছে, তা আলাদা করে সেরকম আমি ট্রেনিং পাইনি। আর একটা ধারণা ছিল রবীন্দ্রনাথের গান নাকি গাইবার একটা বিশেষ স্টাইল আছে, সেটাকে আমি বিশ্বাস করতে পারি। ওই যে একটা আছে না, শুনলেই বোঝা যায় একটা কোথায় যেন আলাদা করে সরিয়ে নিয়ে গাইছে। হ্যাঁ, আমি বলবো আমি তোমার সঙ্গে বেঁধেছ সরল বিটি পাবো, আমি তোমার সঙ্গে, এই যে একটা ব্যাপার, এটা নাকি ঘরানা। রবীন্দ্রনাথের গানে কোনো ঘরানা হতে পারে না। কারণ আমার আরেকটা বলি, ওইটা অনেকে জানেন, রবীন্দ্রনাথের পুরোনো রেকর্ডিং শুনে ভাবেন ওনার গলা যেরকম ছিল আজই হতে সাথে বাদশা পরে, নয় কিন্তু আমি আরেকটা শুনেছি না, 14 পুরুষের পোয়াগ এই জন্য তাদের পাবে না, সুন্দর পরিষ্কার কণ্ঠ ছিল। তো ওইটাই কবে করছে তোমার, এটা উচিত না। আচ্ছা, একটা কথা জিজ্ঞেস করি, জর্জদার রবীন্দ্রসঙ্গীত তাকে শুনতেন না? শুনুন, জর্জদা আপনার রবীন্দ্রসঙ্গীত শুনে কি বলতেন? জর্দার মধ্যে ছিল উদাত্ত ভাব ছিল যেমন, কিন্তু জর্দার সঙ্গে আমার তক্ক হতো। আমি লজিক্যাল ছিলাম কি ইলজিক্যাল ছিলাম জানি না, কিন্তু এমনও ব্যাপার হয়ে যেত আমার বলা উচিত না। তুমি যে আমার হচ্ছে আমি সে জানি এই গানটা, জর্দা অনেকগুলো গান বলেন, এগুলি আমার গোল্ডেন হিট। তুমি তো সেই যাবি চলে কিছু তো না রবে, হ্যাঁ আমার আমি যদি বলে জোর এই গানগুলো আমি গাইবো, গাইবা সাবধানে গাইবো, এটা কিন্তু আমার গোল্ডেন ডিস্ক। আমি বললাম যে আপনি পুরানো সে দিনের কথা গিয়েছেন, এখনো হয়নি। হয়নি মানে আমি বললাম যে আপনি লোক ডেকে ডেকে বলছেন, সলিড সলিডের কথাটা মনটা আপনাকে আমি শেখাবো না। হ্যাঁ, আপনি ডাকছেন মুখ তখন বললেন আমার তো হাঁপা নেই, আমি কি করবো? তখন আমি বললাম তাহলে আপনি গান করবেন না, আমার লজিকে তাহলে গান করবেন না, হাঁপা নেই হচ্ছে খারাপ গান শুনতে হবে। আমরা একটা হিরো যদি বলে কি করবো, আমার চোখটা পক্সে কানা হয়ে গেছে, হিরো মানবেন? আমি অন্ধ হয়ে গেছি পক্সে, সে হিরো হতে পারে না। তোমার লোকে কথায় আমি পারব না। তারপরে গানটা গাইলাম, তো রবীন্দ্র সদনে গাইতে গেছেন, তো উনি, আমি স্যাম্পল কপি নিয়ে দিয়েছি, এসিপিটি করেছিলাম। এবং আমি ও দোকানে ঢোকার আগে একটা পানের দোকান ছিল, পান খেতাম আমি রোজ সকালে যেতাম, আমি না গেলে ডেকে পাঠাতো ডক্টর সেন খেলবে, আমাকে ডক্টর সেন। হ্যাঁ, আমি গেছি, গিয়ে দেখি আমার গানটা মুখটা দিচ্ছে আবার নামিয়ে দিচ্ছে, আবার দিচ্ছে, শুনছে। আমি ঢুকতেই বন্ধ করে দেবো, বসো। আমি হ্যাঁ শুনছিলেন, কেমন লাগলো? আমি আর গাম না, আমি আর গাবো না। আমরা না, এইটা আপনি কি বলছেন? আরে না, আমি গাবো না, আমার কিছুই হয়নি, দূর। তুমি তো সেই যাবে, কিছু তো কিছু তো মানে তাড়া করছে মনে হচ্ছে। আমি বললাম যে এটা আপনি গাইবেন না, তখন হয় না, আমার অনেক গান হয়তো হয় না। আপনি বলবেন যে তোর এটা হয় না, তুই গাইবেন, সব গান আপনার গাইতে হবে। কিন্তু এবার একটা কথা বলি, আপনার একটা আধুনিক গান, সেটা শুনে আমার রবীন্দ্রসঙ্গীতের কথা মনে পড়ে। রবীন্দ্রসঙ্গীতের ভাব আছে ভীষণ, কোনটা জানেন তো? এই বলি, ক্লান্তি যদি না হয়। হ্যাঁ, এটা সুদিন দা অবশ্যই, এটা আপনি একটু গেয়ে শোনান আমাদের সবাইকে। আমার গান শুনুন, আমি গান তো সবসময়, যেমন আমাদের ইন্দ্রাণীর হয়েছিল আমারও কদিন আগে, আমি জানি, দেখলে তখন মাধ্যমিক ভীষণ কাশবে না, গলা ফলা সমস্ত হয়েছে। হ্যাঁ, গাইবো, কিন্তু সেই গানের সেই কাজ না, ঠিক আছে, আমরা ধরনটা জানছি, যদি গাইবো না একটু গাইবেন, আপনাকে পুরো গাইতে হবে না, শুধু আমি ধরনটার কথা বলছি, কারণ আরো আপনার গান আছে, আমি নিজে শুরু করে সেই সুরেও কিন্তু রবীন্দ্রনাথের, উনি কিন্তু গান ভীষণ গাইতে ভালোবাসেন। হেন গান নিয়ে যেটা বলে উনি গাইতে চান না, এবং ওনার সমস্ত গানের সমস্ত কথা আমি চেষ্টা করছি, খুব শিওর না আর কি। হ্যালো 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 হ্যালো
হ্যালো হ্যালো। ক্লান্তি যদি নামে শ্রান্ত চরণ থেমে যায়, ওগো সাথী আশার বাতি জ্বেলে দিও এগিয়ে। ক্লান্তি যদি নামে। জীবন যদি ব্যথা ভেঙে পড়ে যেতে চায়, দিও গান দিও প্রাণ দিও সুর, চেতনা দিও গো আমার, ও গো সাথী আশার বাতি জ্বেলে দিও এগিয়ে। ক্লান্তি যদি নামে। আপনি নিজেও বেশ কিছু নিজের গানে সুর করেছেন। হ্যাঁ, আমি এবং তার মধ্যে কিন্তু আগে বলে রাখি, তারপর আপনি আপনার ব্যাখ্যাটা দেবেন, যে তার মধ্যে একটু কিন্তু রবীন্দ্রনাথের ভাব আছে। হ্যাঁ, তার কারণ আমি ধরুন এই উচ্চারণ ঠিক করার জন্য রবীন্দ্রনাথের কবিতা হেঁটে হেঁটে পড়তাম। দেখো না আমারে দেখো না, চলে যে এসেছে মনে তারে দেখো না, এরকম করে করে পরিষ্কার করার জন্য সেটা অনুপম ঘটক বলতো যে তুই গুরুদেবের কবিতা ঘুরতে ঘুরতে পড়বি দেখে দেখে। আমি বলে দেখবি উচ্চারণ না হলে কখনো হয় না, গান হয় না, উচ্চারণটা সবচেয়ে আগে। হ্যাঁ, আর সুরের যে একটা চলন, তার মধ্যে আমি দেখি যেমন আপনার এই গানটা আমি বসন্ত শেষ হলে কিংবা কত রাত ভোর হলো, এগুলো আমার সুর। হ্যাঁ আপনার সুর, এতে আমি দেখেছি ওই একটা টানা এলঙ্গেটের একটা অবসাদ এবং ক্লান্তিরও একটা চেহারা, যেটা রবীন্দ্রনাথের গান থেকে আমরা পাই, যেটা হেমন্তদা বাংলা গানে ধরিয়ে দিয়েছেন সলিলদার সুরের মাধ্যমে আধুনিকে। এবং বোঝা যায় যে গান শুধু একটা কথা বলে না, একটা ধরনও বলে, একটা স্টাইলও বলে। এবং আজকে আমরা রবীন্দ্রনাথের গান বলি, এক সময় যখন রবীন্দ্রনাথ ঠাকুর গান লিখেছিলেন তখন সেটা তখনকার দিনের আধুনিক গান ছিল। তাকে নিয়ে আপনি আমার চেয়ে ভালো জানেন, অনেক সমালোচনা হয়েছে, অনেক সমালোচনা হয়েছে, এই বুড়ো কি লিখছে এবং সুন্দরা এই অনেক রকম, আমি অনেক কিছু পড়েছি, তা আপনি আমার চেয়ে নিশ্চয়ই বেশি জানবেন না। কিন্তু এখনো হয়, ওনার গান আধুনিক বলে মনে হয়, মানে গতকালকের গান বলে ওনার গান, মানে বাংলা গান বলতে গেলে তার মধ্যে আরো অনেকে আছেন, দ্বিজেন রায় আছেন, অনেকেই আছেন, নজরুল সাহেব আছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ মনে হয় যে রবীন্দ্রনাথের গানের পরে আর কোনো গান হয় না, বাংলা গান আসে না। তাকে বাদ দিয়ে টোকে তার এ করে তার গায়কের থেকে আরম্ভ করে মানে সুরের যে ধার। আপনি আধুনিক বললেন, আমি একটু বাড়িয়ে বলবো, এক একটা গান মাঝে মাঝে যখন শুনি, আজকে যে গানটা ইন্দ্রাণী গাইলো আপনার এই সভাতে, হ্যাঁ, তারপর ধরুন এই আমরা সবসময় বলি তো অমুক সভার অনুকূল গান, অমুক পরিস্থিতির অনুকূল গান, এভাবে তো বলি। সব দিক দিয়ে দেখে ভাবি এটা একটা উত্তর আধুনিক গান, আর উত্তর আধুনিক গান আধুনিকতারও পরে বেরিয়ে এসে যে গান গাওয়া হয়েছে, এখনো চলছে, সেই আমরা আবিষ্কার করছি সেই গানগুলো। এটা আমার এটা আরো মাথায় ঢুকেছে, আমি রবীন্দ্রনাথ ঠাকুরের সঙ্গীত চিন্তা, আর এছাড়াও কতগুলো ছোট ছোট ঘটনা, মানে ওর বিশেষ পরিচিত লোক ছিলেন, এমন লোকের সঙ্গে আমার আলাপ হয়েছে, মানে আমার সঙ্গে দেখা হওয়ার কদিন পরে মারা যান ভদ্রলোক, চেয়ারে করে গান শুনতে এসেছিলেন কমলা বসে প্রোগ্রামে, আমি তখন গাইতাম, তখন কলেজে পড়ি, ওনার কাছে অনেক কিছু শুনেছি। চেয়ারে করে নিয়ে এসেছেন, আমার গান যিনি ছিলেন তার 3 দিন পরে উনি মারা গেলেন। মানে গুরুদেবের যখন অল্প বয়স তখন থেকে ওনাকে ছিল, আজ বহু বছর আগের কথা বলছি, সেটা ধরুন 1951-52 সালের কথা বলছি। তাদের কাছেও কিছু কিছু ঘটনা শুনতাম, তখন ওগুলো মাথা থাকতো, চিন্তা করতাম, মানে যে লোকটা এই সৃষ্টি করে গেছে তার কিছু যত জানা যায় ততই ভালো। তারপর সঙ্গীত চিন্তা পড়তে গিয়ে দেখলাম উচ্চারণ সম্বন্ধে তার মারাত্মক গল্প আছে,
সেটা হলো উনি যে কোনো গায়ক কিংবা ওস্তাদ আইলে বলতেন হ্যাঁ নিশ্চয়ই শুনতে যাবো যদি নতুন কিছু পাই। উনি যেতেন, কাউকে না করতেন না। একবার একজন ওস্তাদ এসেছেন, তার কোনো দোষ নেই, তিনি তো মানে গুরুদেব আসছেন আমার গান শুনে বিরাট উত্তেজিত হয়ে সে প্রথমেই টান ফান আরম্ভ করেছেন। না আমি কথাটা বলতে গিয়ে আমি এসেছি বলেছে। গুরুদেব কিছুক্ষণ পরে মুখ কি বলে আমি এবার চাই, হ্যাঁ আসি। তখন বললো যে কেন গুরুদেব, এই তো অসাধারণ গেছে। বলে নিশ্চয়ই ভালো গান, গান খারাপ আমি বলছি না, কিন্তু এ আমার দ্বারা সম্ভব হয় না। শোনো বলে কেন? মানুষের সবচেয়ে বড় অবদান ভাষা, কমিউনিকেশন হলো ভাষা। কাব্য, রোমান্টিসিজম সমস্ত ভাষা না থাকলে আসতো না। যে লোকটা ভাষা জ্ঞান নেই সে কিসে পায়, চলে গেল। তারপরে বললেন যে গুরুদেব শুনবেন ওর গান। ও মাতে এসে পাতে ছুঁয়ে গাতে কি দাঁড়ায়, ওই স্পিড, ওই দখল। তখন বললো হ্যাঁ তাই, বলে হ্যাঁ শুনেছি। দিশি মদ খেলে প্রথমে তিতো লাগে, তারপরে গলা জ্বালা করে, তারপরে তার নেশায় বিপদ হয়ে গেল, তখন সেটা অমৃত মনে হয়। তোমাদের তাই হয়েছে, আচ্ছা আমি এবার চলি। তাহলে আপনাকে একটা কথা বলি, এটা আমার বহুদিনের প্রশ্ন, জানেন তো, যে যাদের আমি বাংলা গানের সৌভাগ্যবান মানুষ মনে করি, তাদের মধ্যে হেমন্ত দার পরে আপনাকে মনে করি এই কারণে যে এত ভালো বাংলা লিরিক আপনার মতন হেমন্ত দাকে বাদ দিলে কেউ পায়নি। আপনার গানগুলো যদি আমি তো ওদের ফার্স্ট লাইনস গুলো যদি পড়ি, এটা একটা আমার কাছে একটা ধরনীর পথে পথে শরীরদার কথা, শরীরদার সুর, জীবনের শ্রেষ্ঠ গান। তারপরে পাগল হাওয়া, শরীরদার কথা, শরীরদার সুর, ওগো শকুন্তলা, খুব ভালো সুর পুলক বাবুর করা, খুব সুন্দর। ভূপেন হাজারিকার গান আমি গাই। তারপর ধরুন ক্লান্তি যদি নামে আপনি মাত্র গিয়ে শোনালেন, মোনালিসা, কি সুন্দর কথা এবং সুর। তারপরে দা ভিঞ্চির মোনালিসা, হ্যাঁ তাই তো। তারপর ধরুন এরকম একটা কথা আর সুর অভিজিৎ বাবু খুব বেশি করেনি, যেটা আপনাকে এইমাত্র মেনশন করতে চাই, হয়তো তোমার অনেক ক্ষতি করেছি। কি অপূর্ব গান। হয়তো অনেক ক্ষতি করেছি, কাছে এসে ভালোবেসে। হয়তো তোমার ঘরে হাজার বাতি জ্বালাতে গিয়ে নিভিয়ে দিয়েছি শেষে, কাছে এসে। কি কথা, হয়তো তোমার অনেক ক্ষতি করেছি, কাছে এসে ভালোবেসে। এইসব কথা কিন্তু মানে এটা আমার কাছে একটা অবিশ্বাস্য ব্যাপার মনে হয় যে উনি ওনার জীবনে যে গান গেয়েছেন বাংলা আধুনিক, তার অধিকাংশ 80% গানের কথার তুলনা হয় না, সুর তো অসাধারণ। শরীরদারই তো কত অসম্ভব সুর, তার সঙ্গে অভিজিৎ বাবুর সুর, তার সঙ্গে সুধীন্দার সুর তো মশাইয়ের সুর। না, আমার একটা ছিল মাঝখানে বলছি যে আমি কথা পছন্দ হলে গান গেতাম না, সে যারই হোক সুর। এটা ঘটনা ছিল। যেমন আমি যখন প্রথম ওই উজ্জ্বল দিন গাইলাম, হ্যাঁ, তার আগে সুধীন্দার কাছে গেলাম, তখন জি গুপ্ত লেনে থাকতেন। এইচএমই থেকে বললো তোমার পছন্দ মতো গান তুমি গাও, সাকসেসফুল হতে হবে। তুমি আমাকে যেতে একটা গান দিলেন, নীল আকাশে ওই কোলে কান্না হাসি দেবদলে বলে, খুব তালের গান আছে, এটা গাও। পরে শ্যামলবাবু গিয়েছিলেন। না, পরের শ্যামলদা গিয়েছিলেন, আমি কিছুদিন আমার ফাংশনটার সঙ্গে গিয়েছি। তারপরে আমি বললাম যে সুধীন্দ্র দেখুন এই গানটা আমার গানের মধ্যে কিছু নেই মানে গানের প্রথম হলো কথা, সাবজেক্ট ম্যাটার, তারপরে সুর, তারপরে গায়কী, তারপরে টোটাল কি তাল। তাই বলে হ্যাঁ একটা আছে গান, তুমি কি ওটা গাইতে পারবে? মানে আমি নতুন আর্টিস্ট, প্রথম গান গাইতে গেছি সুধীন্দ্রের কাছে। হঠাৎ দেখি শোনালো, ওই উজ্জ্বল দিন ডাকে স্বপ্ন বা ছুটে আয় রে লগন বয়ে যায় রে মিলন বিন, ওই তো তুলেছে তার শোনা, আর এই গানটা আমাকে দিই, দেখি গাও, দেখি তোলা বলবো হ্যাঁ হবে তোমাকে দিই। এটা আমার চিরকাল। আচ্ছা, শরীরদার সঙ্গে আপনার একটা যে চমৎকার বন্ডের, যেটা হেমন্ত দার সঙ্গে শরীর বাবুর ছিল,
গান তো গাইতে পারছি না, গান পারলে আমি এখন 2.5 ঘন্টা গেয়ে দিতে পারি যদি গলা ঠিক থাকে। বলুন কি বলছেন? এই শরীরটার সঙ্গে যে একটা স্পেশাল বন্ডিং আপনার হয়েছিল, যে ওনার গান এবং সুর উনি আপনাকে ভেবে করতেন এবং আপনাকে ডেকে নিয়ে গিয়ে সেগুলো তোলাতেন, এটা আপনার ঘটলো কি করে? মানে আপনার গলার শরীরটার সঙ্গে তো আমার বেশি ঘনিষ্ঠ তার বম্বেতে। শরীরদা বম্বে গেছেন, তখন শরীরদা নতুন কাজ টাজ করছেন, তার আগে আমার গান হিট হয়ে গেল, মঞ্জিল হয়ে আর কি, তারপর পরে গান হয়ে তো তার আগে কলকাতায় যখন উনি কোয়ার টোয়ার করতেন তখন পালকি চলে গাইতেন তো, তারপরে ওই যে পালকি চলে গগন তলে অন্য লোকেরা করতো। তো কলিজার কয়ারে যদি ডেট না পেতো, মানে কাউকে না পেতো, ডেট দিতে না পারতেন, ওর সুবিধা নিয়ে একাই সব গাই। তো সেরকম গাইতাম, তো রিপোর্ট আসতো যে অসাধারণ গেয়েছে, একাই সব গাইছে, না বলছে, আবার পালকি চলে গেছে, সবই পুরো হচ্ছে। তারপরে সুরেদার সঙ্গে ওটা হলো, আসা যাওয়া, একটু আমি 2-1 টাকা টাকা করলাম, তো মিটে গেল, কোনো গান টান হলো না, আমি এমন করিনি। বম্বে যাওয়ার পর তখন দেখলাম শরীরদা খুবই হলেন। তারপর শেষের দিকে তো আবার বলতে লজ্জা তো দূরের কথা, আনন্দের কথা, শরীরদা আমাকে পরে চলে আয়, সারা রাত গান নিয়ে আলোচনা করবো, এরকম দিন গেছে। এবং আপনিও জানেন না, অনেকেই জানেন না, ওর কিছু অসাধারণ গান আমার গাওয়া ছিল, মানে সমস্ত ডাইমেনশনের বাইরে। যেমন একটা গান ছিল, কোনো ভালো কবিতার 2 পংক্তি এনে দাও, আমি তাকে ডানা করে পাখি হয়ে শূন্যে উড়ে যাব, আর তার ছন্দের ভাষা নিয়েছি। অসাধারণ সুর, প্যাটার্নটার মারাত্মক শক্ত প্যাটার্ন। সেই প্যাটার্ন থেকে আমি আমাকে বলে তুই পারবি, তুমি ঘোরাফেরাগুলো আছে, আমি চেষ্টা করি। অসাধারণ সেগুলো শরীরদা করলেন 10খানা গান, ফোক সং ছিল তাতে, একটা স্যাটায়ার। আমার জীবন তরণী ঢেউয়ে টলমল করে সংশয় সাগর, বুঝলেন তো কেন হলো এরা? তবে কত নদী খালা খন্দে বাইলাম তরি সকাল সন্ধ্যে, ভালোয় মন্দে কি অসাধারণ। হ্যাঁ, তারপরে সুখে দুঃখে মন মোরালি মোর, সাঁতার দুটো ডুব জলে, কি জানি কখন লোভের পাখি বাজ পাখি এলো চলে, জীবন যুদ্ধে সৈনিক হইলাম, ঢাল তরোয়াল কোথায় থইলাম, হ্যাঁ যেন ত্রিশঙ্কু না হইয়া না ঘরে না বাহিরে। আমাকে বলল ফোক গাবি? হ্যাঁ গাবি। আমি গাইলাম, এরপর আমাকে বললো তুই তো ফোক সবচেয়ে ভালো গাছ। না, জীবনে ফোক গাইনি। বলে এটাই তো ফোক, ফোক গাইতে কিন্তু করতাম নাকি? হ্যাঁ, মানে এই বিকৃতিটা নাকি ফোকের কালচার। কোনো ফোক শিকার আমি সুস্থভাবে গাইতে টিকিনি, স্বাভাবিক। একটা আগে একটা কেট করে নিয়ে নেয়, তোমার বন্ধু গলা ফলা ভেঙে ছিপে এইসব করে টাকা, তা আমার করেন, তা আমি ফোক তো আমি গাইতে পারবো না, তুই তোর মতো করে গেল। আমি সিম্পল একটা সাইড আগে কি খুব সুরটা শুনি, আমার জীবন তরণী ঢেউয়ে টলমল টলমল করে সংশয় সাগরে। হেমন্তদা তো এটাই করেছিলেন, ফোকটাকে অনেক আলগা করে সুরগুলো লাগিয়েছিলেন ওনার ঠিক এই। আচ্ছা, এবার আপনাকে একটা কথা বলি, আপনার শ্রোতারা শুনতে চাইবেন আপনার একটা সিগনেচার। হ্যাঁ, বাংলায় আসবো। হ্যাঁ, আপনার সবাই বোধহয় আপনাকে বেশ কয়েকটা গান দিয়েছেন, তাহলে একটা খুব খুব মায়াবী গান, কারণ আপনাকে তো সবাই রোমান্টিক গায়ক বলে এবং আপনার রোম্যান্সের কোনো তুলনা হয় না গানে। একটু মোনালিসা শুনে দিন ওদেরকে। মোনালিসাটা পারবো আমি, আমার অনেকটা রোমান্টিক গান শোনা আপনাকে। আচ্ছা শোন, যেটা আমি মনে করি ইটার্নাল ওয়েটিং। কোনটা বলুন? সারাদিন। প্লিজ প্লিজ আসুন। দেখুন, মানে বলতে কোনো নেই, বলা উচিত, সৃষ্টি সব হয়ে গেছে। আমরা যে সরিতা গান থেকে বুঝলাম, জন্ম লগন ভরে পতাকার মতো করে নিয়ে ইতিহাস, ইতিহাসকে পতাকার মতো আমরা নিয়ে এগিয়ে যাই, নতুন করে সাধনার কিছু নেই। যেতে যেতে ক্রমে ক্রমে কখনো গিয়েছি থেমে, ভেঙে গেছে শ্বাস। এটাই জীবন। এত অল্প সময়ে কোনো সাধকের কোনো সাধনা পরিপূর্ণ হয় না। এটা ঘটনা তো। আমি কোন কথা প্রসঙ্গে বললাম ভুলে গেলাম, একটু চঞ্চল হয়ে আছে। হ্যাঁ,
তা আমি যখন জিম রিডসের গান শুনতাম, জিম রিডসের ডিস্ট্যান্ট ড্রাম বলে একটা গান, আপনি তো শুনেছেন, অসাধারণ। মেয়েদিকে ভালোবাসে, বলছে আমি যুদ্ধে চলে যাবো, তুমি শুধু আমাকে বিয়ে করো, যে তুমি আমার, তারপরে হাতে আর ফিরবে না। ডিস্ট্যান্ট ড্রাম শুনছে, কল আসে। সেই গান থেকে আইডিয়াটা না, অভিজিৎবাবু খুব সুন্দর লেখেন, অসাধারণ আছে, সেটা থেকে করা হবে সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ। বলছি যত ওই করে গাইতে পারবো না, একটু দুঃখ। সারাদিন তোমায় ভেবে হলো না আমার কোনো কাজ, হলো না তোমাকে পাওয়া, দিন যে বৃথা গেল। সারাদিন গাছের ছায় উদাসী দুপুর কেটেছে, যা শুনে ভেবেছি এসেছো, সে শুধু পাতার আওয়াজ। সারাদিন তুমি ভেবে। গরিদার একটা অসাধারণ রোমান্টিক গান, নয় থাকলে আর কিছু, অসাধারণ লেখা। আমি ভালোই গেছি, সেটা ঠিক আছে, গানটাই অসাধারণ ছিল। তো সেই গানটা যখন গাইছি তখন আমাকে কয়েকজন মিলে জিজ্ঞেস শুরু, আপনি কাকে ভেবে গাইলেন? আপনারা দেখবেন আমি যখন গান গাই তখন গানটাকে ভেবে গাই। এরপরে শুনবেন একটা অন্য গান গাইছি, হ্যাঁ, বলে এটা কাকে ভেবে গেছি বলুন তো? কেন, এখানে বাবার কেউ নেই, এটা বর্ণনা। তা আমি কি রাস্তায় ঘুরতে ঘুরতে, পথে ঘুরতে ঘুরতে গিয়েছি? তখন বললো না, ঠিকই বলেছেন, ঠিকই বলেছেন। সেটি আর কি ব্যাপার, যেগুলো ঠিক পার্সোনাল কোনো ব্যাপার না। গানের যে ভাব যেটা, সেটাকে এটা ছবি আঁকাতে, আর ছবি আঁকতে গেলে ধরুন একটু ভালো তুলি, ভালো কাগজ ইত্যাদি, হ্যাঁ সেটাই তো ছবি আঁকাতে, কল্পনা ছবি আঁকা, সেই কল্পনাটাই তো সবচেয়ে বড় জিনিস। সারাদিন তোমায় ভেবে কাকে ভেবে না, আমার দরকার নেই। আচ্ছা, আপনার বম্বে যাওয়াটা হলো কি করে? দেখুন, বম্বে যাওয়ার এত সময় হবে কি? এই গল্পটা খুব বড়। হ্যাঁ, না, সময় তো করে নিতেই হবে। সময়টা বম্বে হলো যে আমি যখন কলকাতায় কিছু গান টান করলাম, চললো, যেমন উজ্জ্বল দিন, তারপরে রাত হলো নিজুম, তারপরে আমি প্রকৃতার একটা গান গেছিলাম, যার আলো নিভে গেছে, অনলদার তুমি একটি ঝলক হাসি, সব গান সবই মোটামুটি যেগুলো চললো। তারপর ভূপেন্দার গান তো সুপারহিট, ওগো শকুন্তলা, কালো মেঘের টম্বল গাইছি। অভিজিৎদার গান তখন সন্ধ্যা লগনে, সপ্তমগনে, কিছু গান সব মোটামুটি ভাবে সবই চললো। কিছু গান ভীষণ হিট হয়ে গেল। তখন আমার একজন খুব প্রিয় লোক ছিলেন এবং উনি ভালোবাসতেন, সিনিয়র ভান্সের শরৎ সেনগুপ্ত। তো শরৎদাকে আমি বলতাম, শরৎদা যে আপনি তো বম্বে টম্বে যান, ওনার বম্বে তো খুব ছিল, যাতায়াত ছিল। তা গুরু দত্ত তখন পিয়াসার শুটিং করতে এসছেন নিউ আলিপুরে, তখন নিউ আলিপুরে এত বাড়ি ছিল না, 150 সাইকেল নিয়ে শুটিং হলো। হ্যাঁ, আমি বললাম গুরু দত্তের কাছে যাব, আমার হিন্দি গান গাইতে হবে। তখন বলল বাবা, আগে বাংলা আরো গা, তারপর তখন বলল না, আমি গুরুদার সঙ্গে আগে করবো। গুরুদার বাড়ি গেলাম। গুরুদা তো জানেন, তো গুরু দত্ত কোঙ্কনি, কিন্তু বাংলা আমার হচ্ছে ভালো বলেন। উনি শান্তিনিকেতনে পড়াশোনা করেছেন, রবি গ্রুপের ছিলেন। হ্যাঁ, আমি তো কথা বলে অবাক, পরিষ্কার বাংলা বলছে। গুরুদার ভাবলাম পাঞ্জাবি, হিন্দি তিনটে বলতে হবে। বললো তুমি গান করো? বলে হ্যাঁ। আচ্ছা বেশ, তখন মোটা ফিটের টেপ পাওয়া যেত, টেপটা দিলেন, বলে গাও। আমি রবীন্দ্র সঙ্গীত তারুণে গিয়ে যাচ্ছি, গুরুদা বাইরে ঘরে কাউরে কাজ করছে। হলো বলে এলেন, একটা হিন্দি গান তা গাইলাম। তারপর টেপটা শুনে বললেন তোমার তো হবে,
কিন্তু তুমি একটা কাজ করবে, আমি এখন অভিনয়ার প্লাস আরো কিছু নতুন মিউজিক ডাইরেক্টর দিয়ে দিচ্ছি, আমি যাওয়ার পর তোমার যখন সুবিধে চলে যাবে, কোন ছবি কোনো ব্যাপার না, আমি প্রথমে তোমাকে একটা গান দিয়ে বুঝবো তোমার ভয়েস কেমন আসে, তোমার ভয়েস লোকেরা নিচ্ছে কেন সেই বুঝে আমি দেবো। কিন্তু যাত্রার কাছে যাবে না, গেলে তোমাকে একটা গাইয়ে দেবে, সেই গান যদি না চলে জীবন আর কিছু হবে না। বোম্বেতে তাই হয়, এটা হয়েছে কিন্তু অনেকে। তা আমি ঠিক আছে বহু কষ্টে পয়সা করি জোগাড় করে সরস্বতী নিয়ে গেলাম, কারণ আমি তো যাই না বোম্বে। মহালক্ষ্মীতে গেলাম, ওর যেখানে ওর অফিস, মহালক্ষ্মী স্টুডিও, বিরাট স্টুডিও, সেখানে শঙ্কর জয়কিশনের মিউজিক রুম উপরে, তারপরে শুটিং হয় নিচে, গুরু দত্ত আর বড় বড় প্রডিউসারদের অফিস। যেতেই গুরু দত্তের অফিসের লোকরা বলে যে গুরুজি তো নেই আয়েগা, বলে কেউ, বলে গীতাজি কা জমজ লড়কা হুয়া হ্যায়। সেই দিনটাই কিন্তু আমার এখন সারা জীবন মনে থাকে। তখন সবাই বলো যা সব গেল, গুরু দত্তকে কোথায় ধরি, বাড়ি গেলে পাবো কি না পাবো, আচ্ছা তুই বস, আমি একটু শঙ্কর জয়কিশনের সঙ্গে দেখা করে আসি। এটা কিন্তু আমার একটা জীবনের স্বপ্নের মতো। তাহলে আমি বললাম আমি একটু যাবো, একটু কিন্তু খবরদার গানের কথা বলবি না, গুরু দত্ত বলেছিল না যে গান শুনলে তো যে কেউ গাইয়ে দেবে, কিন্তু কিছু না হলে বিপদে পড়ে যাবে। আমি কিছু বলবো না, আমি কিন্তু দেখবো লোক দুটোকে কি অসাধারণ শুট করে। তো যেতেই তো শঙ্করজি ছিলেন, জয়কিশন ছিল না, সে তো বিরাট ভাবে IAS গুপ্তাজি কে হালায় এসে বসে বসে চায় পিজে। তখন ওরা বাসন বাহার ছবি শুট করছিল। তা আমাকে দেখিয়ে বললো এই লড়কা ক্যা করতা है, आर्टिस्ट दिखता है। তখন হচ্ছে একটা ভদ্রলোক ছিল, তখন সবাই তো বললো যে না ও এসছে আমার সঙ্গে বম্বে দেখতে এসছে, আমার সঙ্গে বম্বে বলে আছে। কারণ উনি তো খুব বাজাচ্ছে, একটা খুব বাজাচ্ছে হামি গান, খুব বারবার বারবার আমার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ইয়ে हम भी राग है, अरे तुमको गाना बजाना आता है। তখন আমি বললাম থোড়া থোড়া, আর সর্দার দিকে ভয়ে ভয়ে তাকাচ্ছি, বলছিল গান গাইবি, তারপর রবীন্দ্র সঙ্গীত তো মালুম হয় না, আমরা গাতা হয় রবীন্দ্র সঙ্গীত, বাহ এক শোনা, চোখে আমার তৃষ্ণা শুনিয়েছিলাম, তাই নড়ে চড়ে বসলো, তার টেপটা আনলো, ফিরছে গাইলাম। হিন্দি গান আতা হয়, তখন সুদিন দাশগুপ্তর কাছে আমি কয়েকটা হিন্দি গান তুলেছিলাম, যেমন ওটা তমন্না वो शम्मा है जो ना जलती है, অসাধারণ গান, গজল কিন্তু। আর तमन्ना वो शम्मा है जो ना जलती है ना बुझती है, এরকম ছিল আর কি। আর ছিল होठों के जाम ले ले जुल्फों की शाम ले ले, শুনে তো একদিকে হঠাৎ উঠে গিয়ে বললো ওর অ্যাসিস্ট্যান্ট ছিল রাতারাম, দাদু প্রিন্স কো বলা, প্রিন্সটা কে, জয়কিশন প্রিন্স ডাকতো, জয়কিশন হলো তখনও থাকতো শিবাজি পার্কে, বললো প্রিন্স ये टेप सुनो, बोले टेप सुनेगा नहीं, सुबीर तुम इधर आओ, सुबीर सेन आओ इधर गाओ, আবার গাও, গাওয়া দেখি দুজন দুজনকে তাকিয়ে একটু কি কথা কথা বললো, বলেই এটা তো কুমতাকার কো বলা, কুমতাকার ছিল স্ক্রিনের ফটোগ্রাফার, আমি জানবেন নিশ্চয়ই, খুব সিনিয়র কুমতাকার, ফেমাস ম্যান, ওকে বহুবার দেখেছি, সব জায়গায় যেত। তো কুমতাকার আসতে ছবি তুললো, কতগুলো ছবি তুলে একটা কাগজ বার করে আমাকে বলো তুমি হ্যাঁ সহি করো, বলো কে, বলে তোমাকে আমরা এক্সক্লুসিভলি নিচ্ছি, উই উইল ইন্ট্রোডিউস টু ইউ ইন হিন্দি ফিল্ম, তার আগে তুমি কোথাও যাবে না। আমি তখন শরৎটার দিকে করে লাগে, শরৎ মানে এত বড় আমি ঠিক আছে সেটি করলাম। আর সবচেয়ে বড় প্রাপ্য কি ছিল জানেন, আমরা দুজনে গেছি বিক্রির মতো, পয়সা নেই, তখন আমি কলেজে পড়ি, বাড়িতে পয়সা কত দেবে, আরেকটা লোককে নিয়ে বোম্বেতে হোটেলে গিয়ে উঠে গান ট্রাই করার জন্য, সেরকম বাড়ি আমার ছিল না। যাকে তো হঠাৎ বললো দা তো 2000 রুপিয়া দিত, 57 শেষে, আমরা আমি তো টাকাটা নিলাম, নিয়ে সইটি করলাম, তাতে লিখলো যে আমরা ইন্ট্রোডিউস করা গেল, সরদাকে বললো আমি তো লেখে কাল চলা যাই, ঠিকানা একটু তোমাকে আমরা চিঠি লিখবো, তুমি একটু হিন্দি উর্দু শেখার চেষ্টা করো, তুম কাহা পৌঁছোগে তুমকো মালুম নেই, আমাকে বললো। আমি ভালো সবই বুঝি গুড়, ফিরে আসার পর 2 মাস চিঠি নেই, 3 মাস চিঠি নেই, ভালো গেল। আর চিঠি হলো, তারপর দেখি স্ক্রিনে ফ্রন্ট পেজ, এটা আমার কাছে এখনো আছে, under the wings of Shankar Jaikishan, a voice is going to be introduced which was never heard before in the Bombay film industry.
সহজদা আমাকে বলে দেখ কি করছস, বাঙাল ছিলেন। আমি বললাম লিখেছে দেবে কি না। তারপরে চিঠি লিখতো, তোমার বাংলা গান কি করেছো পাঠিয়ে দাও, উর্দুটা অবশ্যই শেখো, আমরা চিন্তা করছি। তারপরে ডাকলো, তুমি এরকম কাঠপুতলি ছবিতে গাইবে, অমিয় চক্রবর্তী ছবি। অমিয় তো বিরাট ব্যাপার ছিল। উনি দিলীপ কুমার, দেবানন্দ সবাইকে এনেছেন লাইনে। শুধু তাই না, দাগ, সীমা, পতিতা, কাঠপুতলি, মানে সুপার পিকচার, অসাধারণ ছিলেন প্রায়। তাই সেই অমিয়দার ছবিতে প্রথম গাইলাম কাঠপুতলি, মঞ্জিল হুইয়ে প্যার কি। আপনাকে একটা হিন্দি গান গাইতে হবে, সেই সিলেকশনটা আপনি করুন। কোনটা? আমার তো আমি একটা অন্য গান শোনাচ্ছি হিন্দি। আচ্ছা, এইটা কিন্তু আর একটা ইতিহাস। আচ্ছা, বম্বেতে উর্দু রাইটারদের মধ্যে রাজা মিয়াঁ আলী খান, যারা উর্দু যা পড়াশোনা করেন জানেন, আমি এখনকার থেকে বলছি না, 60-এর দশকের কথা বলছি। তখন থেকে 50-60 বছরের মধ্যে অত বড় উর্দু রাইটার কেউ ছিল না, কবি। উনি চোখ খারাপ ছিল। সত্যেন বোস আমাদের ডাইরেক্টর ছিলেন, সত্যেন বোস বাঙালি ডাইরেক্টর। ওর মাসুম ছবি, এই মাসুম না কিন্তু, সেটা কিন্তু প্রেসিডেন্ট আমার। তো সেই মাসুমের একটা গান লেখার জন্য উনি গেলেন রাজা বেঞ্জালির কাছে, যে আমাকে একটা গান লিখে দাও, এই বাচ্চাদের এই গল্প, যার মানে এটা একটা মারাত্মক হবে। তখন বললো যে আমি তো ফিল্মে গান লিখি না। তখন বললো না, এটা সেই ফিল্ম না, হাল্লাগুল্লা ফিল্ম না, এই সাবজেক্ট ম্যাটার বিরাট ব্যাপার, অনেক ভেবে চিন্তে করছি আমরা একটা বাচ্চাদেরই নিয়ে, কিন্তু বাচ্চাদের ব্যাপার হলো এর মধ্যে আদর্শের বিরাট ব্যাপার আছে। তখন উনি একটা গান লিখলেন, हमें उन राहों पर चलना है जहाँ गिरना और संभलना है, हम हैं वो दिए औरों के लिए जिन्हें तूफानों में जलना है। এটা তো গেলে একটা লাইন আছে, चढ़ना है हमें चंदा की तरह सूरज की तरह नहीं ढलना है। আমরা সূর্যকে পূজা করি, কিন্তু সূর্যকে ঢলতে দেখি, চন্দ্রকে ঢলতে দেখি না। সত্যেন্দ্র বললো, কোন শালা এই মনে বুঝবে বল, হ্যাঁ কি লেখা হয় সব। তারপরে আমি বললো, তুই দেখা কর গিয়ে বলছি তুই গাইবি। আমি গেলাম, बोले तुम्हारा नाम तो सुना है बेटा, तुम शंकर जयकिशन का बहुत प्यारा आर्टिस्ट हो, हर गाना तुम्हारा हिट है। मतलब नहीं, 3 to 1 3 साल में 3 गाया, तीनों हिट है। तुम गाओगे? बोले हाँ। तुमको तुम उर्दू हिंदी समझते हो ना अच्छी तरह से? ठीक है, उनको चोखे देखा ना করে गाয়ে हाथ दिया আমাকে বলছে। তা বললাম যে साहब आप आइए रिकॉर्डिंग में, अगर अच्छा नहीं लगा तो मैं भाग जाऊंगा। গাইলাম সে গান, শুনি। হ্যাঁ, সে গান মানে রাজা মেহেন্দি লেখা গান যদি কেউ বলতে পারে কোনো প্লেব্যাক সিঙ্গার গেয়েছে, তাহলে বলে আমি মৃত্যু হয়ে যাব। আমি প্রথম এবং শেষ। হ্যাঁ, অসাধারণ গান ছিল। একটা জিনিস কি জানেন, ওই যে জীবন যুদ্ধে বীর জিতে গেলে বোকার উদ্যতায় হেরে গেলে, তা আমি কিন্তু বীর সেই কারণ, মানে আমার যোগাযোগ করে এমন হয়ে গেছে, সব হয়ে গেছে। কেন হয়েছে তার জন্য কিন্তু আমি আর ক্রেডিট কিচ্ছু নেই, কিন্তু জাস্ট যোগাযোগ হয়ে গেছে। ওই যে তালাক বললো না যে তুমি আমার রেকর্ডটা ভেঙে দিলাম, কি রেকর্ড কি হাতুড়িতে ভেঙেছি? আমার তালাশে হয়ে গেছে, নাও হতে পারতো, হয়ে গেছে, আমি কি করব বলে আমরা ভীষণ খুশি। এও ঠিক তাই, কিন্তু মেহেদি আলী খানের সে গান গাইবো, আমার মনে হচ্ছে হাসরাত জয়পুরি से बोलो, सुबीर राजा मेहेदी अली का गाना तुम गाया, हमारा भी गाना गाया, दिन बना आज का पंछी, किस आदमी का गाना गाया तुमको मालूम है? बोल क्या, अल्लाह है अल्लाह। আমি জানি না যে এই মূল্য তার। ভয়ে ভয়ে গেছি, রেকর্ডিং শুনে যে লাঠি নিয়ে সঙ্গে একটা লোক ধরে থাকে, बेटा जीते रहो, तुम बड़ा कलाकार बन गई, अभी तो बन गया और भी बनोगे, बड़ा अच्छा गाया, दिल है तुम्हारा। আমি প্রণাম করি, সত্যেন্দ্র বল প্রণাম কর, বহুত লোক গুলি লোক প্রণাম আমি করতাম না কাউকে, আমার একটা ভ্যানিটি না, একটা প্রেজুডিস। বাবা মা ছাড়া আমি কাউকে প্রণাম করি। রাজা মেহেদি আলী করছিলাম, আরেকজন কাকে জানি ইসলাম, ইসলাম করিনি কাউকে প্রণাম। কোনো গান আমি গাইছি, কিন্তু আমার খুব খারাপ, কোনো গানই গাইতে পারছি না। हमें
पर चलना है, हमें उन राहों पर चलना है जहाँ गिरना और संभलना है। हम हैं दिए औरों के लिए जिन्हें तूफानों में जलना है, हमें उन राहों पर चलना है जहाँ गिरना और संभलना है। आकाश से आती है ये सदा, गम आए अगर तो जीना डरा। आकाश से आती है ये सदा, गम आए अगर तो जीना डरा। कभी गम है यहाँ, कभी है खुशियाँ, हर हाल में हमको पलना है, हमें उन राहों पर चलना है जहाँ गिरना और संभलना है। আপনাকে একটা গান গাইতে বলতেই হবে, সেটা হলো যেটা যেটা দিয়ে আপনার প্রথম হিন্দিতে সুপার ডুপার হলো। ও সে গানটায় मंजिल वही है प्यार की, राही बदल गए। मंजिल वही है प्यार की, राही बदल गए। सपनों की महफिल में हम तुम मंजिल वही है प्यार की, राही बदल गए। दुनिया की नजरों से दूर, दुनिया की नजरों से दूर जाते हैं हम तुम जहाँ। उस देश की चांदनी, उस देश की चांदनी गाएगी ये दास्तां। मौसम था वो बहार का, दिल थे मचंगे। सपनों की महफिल में हम तुम मंजिल वही है प्यार की, राही बदल गए। যেমন তো তার জীবনের শেষ হিন্দি ছবি ছিল সুরে আর কি, হাম ভি ইনসান হ্যায়। তা সেটা আমার পক্ষে একটা বিরাট ব্যাপার জীবনের, কারণ ওদের গান গিয়ে আমি মানুষ, মানে গানের জগতে এসছি। একদিন হঠাৎ এসে বললেন, হর্ন দিলেন, বললেন, আমি বললাম কি ব্যাপার তোরা, তোমাকে একটা আমার ছবিতে গাইতে হবে। আপনার ছবি আপনি গানে? আমি 3 খানা গিয়েছি। তারপরে রফি গিয়েছে, শোনো 6টা আর্টিস্ট 10 খানা গান হয়ে গেছে, তুমি 7টা আর্টিস্ট 11টা গান হবে। আর সবাই গিয়েছে না, আমার গানের জন্য আমরা কি দরকার।
তখন বললেন তুমি এখন ধুলো দললে শোনা হচ্ছে। আমি কিন্তু বাড়ি বলছি না, এটাই আমার জীবনে পরম আনন্দ। তখন আমি বললাম যে কবে রেকর্ডিং? পরশু। তাহলে বলি তোমাকে, শোনো, আমার ছবি হলো ম্যামুথ। ম্যামুথকে তো চেনে তোমার গান দিয়ে, মায়েরা গিলা দিয়ে। হ্যাঁ। তারপর সে দাঁড়িয়ে গেল, ফিল্মে হিরো হয়ে গেল, আগে এক্সট্রা রোল করতো। ম্যাম আমার হিরো। তো পরশু দিন डिस्ट्रीब्यूटर प्रोड्यूसर देखे बोलो सुबीर सेन का गाना नहीं है, एक गाना चाहिए, नहीं तो कैसा होगा? हाँ ठीक है। তো বললো আমার তো পরশু রেকর্ডিং, তুমি কাল সকালে গান তুলো। আমি বললাম আমার তো কাল সকালে রেকর্ডিং আছে অন্য মিউজিক ডাইরেক্টরে। বলো আচ্ছা, সন্ধ্যেবেলা কি করছো? আমি সন্ধ্যেবেলা রেকর্ডিং। ওরে বাবা, তুমি তো এখন বিরাট ব্যাপার, দুবেলা রেকর্ডিং করছো। তখন বলতে, তারপরে আমি বললাম যে আমি তো সারা জীবন শুরুতে আপনার গান অনেক গিয়েছি এবং আপনার সুরের স্টাইল, গায়কই আমি সব জানি। তা আমি যদি রেকর্ডিং এর 1 ঘন্টা আগে গিয়ে তুলে গাই, কোনো অসুবিধা হয়? ওরে বাবা, তুমি যে লতা মঙ্গেশকর হয়ে গেলে। আমি কি বলবো, আমরা এছাড়া উপায় নেই, আপনি দেখুন আমি ঠিক পারবো। গেলাম, কই বসো, গানটা ছিল गोरी तेरे नटखट नैना मार करे चुप जाए, सैया तेरे रस भर बैना सारी सारी रैन जगाए। दिल तो चाहे तुझको चुरा कर जग से दूर कहीं ले जाओ। এইটা তারপরে এমনই ব্যাপার, অনেকদিন পর প্রায় মাস 3 পরে আমি আর জানি না কি হয়েছে, হঠাৎ দিন নেমন্তরার সঙ্গে রাস্তা দেখা। আরে শোনো, বলে কি বলেছিলাম না? বলো কি, আমার ছবিটা সব জায়গায় রিলিজ হয়নি, যে কটা টেরিটরি রিলিজ, তার মধ্যে তোমার গান কালকে বিনাকায় তোমার গাওয়া গানটাই উঠলো, আমরা কিন্তু কেউ নেই। বলে তারপরে বান্ধব হয়ে গেছে। কেন? বলে ছবি তো প্রচার নেই, চলছে না, তোমারটাই উঠলো, ওইটাই পপুলার গান। তোমাকে বলেছিলাম না? আমার কাছে একটা ইতিহাস হয়ে থাকবে। সে আপনার সুরে 11খানা, যদি রফি লতাজি আছেন, লতা, আশা, সুমন কল্যাণপুর, সুধা মালতা পর্যন্ত ছিল, 11খানা গান ছিল। হাম ভি ইনসান হ্যাঁ ছবিটার নাম। আপনি বছর 5 আগে তো হেমন্তদার গানের রেঞ্জে রিভিউ করলেন, ও 10খানা গান আপনি গাইলেন। এবং হ্যাঁ, না আমার হয়েছে কি, আমি তো রিমেক করিনি, অন্য করতাম না হয়তো। তো আমাদের যখন হেমন্তদার স্মৃতিসৌধ করার জন্য পয়সা কম পড়লো আর্টিস্ট অ্যাসোসিয়েশনে, তখন ওরা শ্রদ্ধাঞ্জলি ক্যাসেট পাক করলো। তাতে ধরুন সব শিল্পী গিয়েছে, তাতে আমাকে বললো দুটো রিমেক করতে হবে। ঠিক আছে, হেমন্তদার গান করলাম, সবাই করছে। আপনার প্রিয় হেমন্তদার গান কি? হেমন্তদার অনেক গানই প্রিয় গান। না, বেশি গান যেটা মনে মনে। হিন্দি না বাংলা? বাংলা আমার সে অনুপমদার কাছে যখন শিখতাম, তখন তো হেমন্তদা অনেক গান গিয়ে গেছেন। আকাশ মাটি ওই ঘুমালো, তার যতদিন তারা জ্বলিবে শুধু হবে, আমি যে তোমারই হবো। তারপরে তো সবই ফিল্মের গান, বাংলা গান তো এক কথা তো ওনার সব গানই। সাপুচুর গান গাইলাম। আচ্ছা, একটা রবীন্দ্রসঙ্গীত করুন। আপনি অনুভব বইতে গিয়েছিলেন তো রবীন্দ্রসঙ্গীত? হ্যাঁ, অনুভবে অফিসার গীত বই না বাস ভাষা যাচ্ছে। ঠিক আছে। সেদিন দুলেছিল মনে
ঝুলনা সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা সেই স্মৃতিটুকু কভু ক্ষণে ক্ষণে যেন জাগে মনে ভুলো না ভুলো না ভুলো না সেদিন দুজনে দুলেছিল বনে ফুল ডোরে বাঁধা ঝুলনা। আপনি জানেন নিশ্চয়ই সেটা। আচ্ছা, বিরতি ভাঙা গান যেগুলো আপনি আধুনিকে গিয়েছেন, এরকম একটা গান করুন। আমাদের ইটার্নাল মেমোরি থেকে আমাদের কয়েকশো গান হয়েছে, চিরকাল সেই গানগুলো ঘুরে ধরুন আপনি ভাবুন। There is a gold mine in the sky far away. We will find it, you and I, some sweet day. There we clover just for you down the line, where the skies are always blue, have a mind. যেমন হেমন্তদার গান বিজন দিদিবার কোয়াইতে হয়েছে, যদি কথা বলে সে তো শুরুতে এই রাত তোমার ওই চাঁদ তোমার শুধু দুজনা দুজন দিদি বার করে সেই ইটার্নাল মেমোরিজ। আপনি যে গান গিয়েছেন বিরতি সুর ভাঙা গান, সে তো ডিসটেন্স গান ছিল, হ্যাঁ এটাও তো ছিল। এই ধরুন না, সবই তো পাগল হওয়াটা গাইতে পাগল হওয়া কি আমার মতন তুমিও হারিয়ে গেলে ফুলের বনে হাজারো রঙের মেলায় সুরভি লুটের খেলায় তারে নাই পেলে পাগল হাওয়া পাগল হাওয়া। বসন্ত যখন ডেকে ফিরে যায় আমারে, কি জানি কি বারুপে সে আসে চুপে চুপে জড়াতে যায় আমারে। বসন্ত যখন বনে বনে তখন বাতাসে মাতালি বাঁশিতে কি কথা যায় বলে পাগল হাওয়া। Hey, snowflakes, my pretty little snowflakes, changing the weather has made it better for me. Day and I said snowflakes. এটা ঠিক আমার অন্তর্দগ্ন করে দিয়েছে। এই যেন সেই চোখ যার কেউ দেখা পায়নি, আমি যে সেই দিকে তাকে যাই দূরে হারিয়ে জানি না সেখানে কি জানি কি আছে। হে 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 সেই চোখ যার কেউ দেখা পায়নি। আপনি বম্বে থেকে চলে এলেন কেন? বম্বে থেকে ঠিক যে চলে এসেছি ফেলিওর হয়ে তা না, কিন্তু আমার আসার আগেও যে ছবি গান তা হয়েছে।
হ্যাঁ। সেটা ছিল বসন্ত দেশের গান। আচ্ছা না, সেটা ছিল ওই যে দুটো মনে নেই কোনটা, একটা ছিল মেহলুকে খোয়াব মধুবর প্রোডাকশনের আশার আমার সুপারহিট গান ছিল, রোমান্টিক গান। আচ্ছা তার আগে ছিল বসন্ত দেশের প্যার মে মিলনা সে আমার লতা। আমি চলে এলাম শঙ্কর জয়কিষ্ণের মধ্যে জয়কিষণ মারা গেলেন হঠাৎ অল্প বয়সে। ওই এরপর শঙ্করজি ওরা তো ভীষণ ব্যাপার ছিল। একদম। হ্যাঁ, শঙ্করজি বললো আমি আর ছবি টবি করবো না, ছবি টবি বন্ধ হয়ে গেল। তা আমাকে, আমি তো যেতাম গল্প টল্প হতো, তখন আমাকে বললো সুবীর বাবু তুমি কলকাতা চলে যাও। আমরা কেউ বলে তুমি যে সব গান গেয়েছো, আমার বলতে লজ্জা করে, বলে এত অল্প সময়ের মধ্যে তুমি কোথায় পৌঁছে গেছো, তুমি এখন কার সুরে কি গাইবে, কে কোথায়। আমি হিরো ছাড়া কিন্তু কোনোদিন সেকেন্ড ক্যারেক্টারে গান গাইনি। দেবানন্দের লিখছে আমি ভজন গেছি, জানেন, तरस गए तेरे दरस बिना, সেই গানও চলেছে, রূপকিরানি ছিল গান। দেবানন্দ, শাম্মী কাপুর লিখছে আমার মারাত্মক একজন আছে বয়ফ্রেন্ড। হ্যাঁ, সব শঙ্কর জয়কিষণ। তারপরে আজকা যদি ভুলে যান, তারপর কাঠপুতলি, এই সবই মেনলি আর কেউ দেয়। তো আমাকে শঙ্করজি বলো তুমি চলে যাও, এখানে কার শুনে কি গাইবে, কে হিরোর জায়গায় তোমাকে জিরো লিপসে দিয়ে দেবে গান। বলো ইজ্জত কি সওয়াল है, तुम तो कुछ समझते नहीं हो, আমাকে বলতো। তুমি কিছুই বোঝো না, আমাকে বলতো। বলে बहुत बच्चा लड़का है, तुम्हारा दिमाग अभी मैच्योर नहीं हुआ है, এসব বুঝাতো। আর তখন আমার মা খুব অসুস্থ, মা 11 বছর বিছানায় ছিলেন। তো ভালো মতো কথা বলতে পারলে, চিন্তা করতে পারলে আমাকে কথা খুঁজতেন। সব মিলিয়ে তুলে দেখলাম যে ঠিক আছে চলে যায়। আমার নিজের ফ্ল্যাট বিক্রি করে 74 লক্ষ টাকা পেয়েছেন তৎকালীন বাজারে, না? ওটা আরো বেশি না? ওটা লাস্টে বিক্রি হয়েছে 90 লক্ষ টাকা। তো ডক্টর মৈত্র বসে আছে, উনিশ না, আরেক ওই যে ছিল। আচ্ছা, এখানে একজন আমাদের শ্রোতাদের মধ্যে আছেন, উনি জানতে চাইছেন যে আপনার সঙ্গে শচীন দেব বর্মনের যোগাযোগ হয়েছিল কিনা। শচীন দেব বর্মনের, শচীন দা আমার বাড়ির পাশে থাকতেন। হ্যাঁ, মানে তার গানের আর কি। হ্যাঁ, গানের যোগাযোগ। শচীন দার সঙ্গে আমার দুবেলা দেখা হতো, মানে দেখা না হলে বেরোতে পারবো না। এইভাবে গিয়ে আমার বাড়ি জেটের পাশে, আমারটা বাঁ দিয়ে গিয়ে সেকেন্ড। আচ্ছা, ছিল খুব বড়। শচীন দার সঙ্গে আমার ভয়ানক গেছিল। সকালে উনি একটা ফিয়াট গাড়ি ছিল, পাঞ্চি করতে মর্নিং ওয়াক করতে। আমি বললাম শচীন দা আপনি রোজ কোথায় যান? বলে বালির উপর দিয়ে হাঁটলে বুঝলি পেটের রোগ সারে, ডাক্তারে কইছে। আমি বললাম যে আমিও তো যাই। তুই যাস খেললি? আমি বললাম আমারও তো একই না, তোর এখনই পেটের রোগ। বালির উপর দিয়ে হাঁটলে নাকি পেটের রোগ সারে সকালবেলা। উনি যেতেন হাঁটতাম পাশাপাশি, হাঁটা মানে গল্প করা, তা তো শুনে এলো। আর তো শচীন দা দিক দিয়ে পাঞ্চি করতে আসতেন, আমি ওদিকে ধরে টরে চলে এলাম। প্রায় দেখা হতো, টাইমটা এমন একটা যোগাযোগ হতো। এই সকাল বম্বেতে তো ভোটটা একটু দেরিতে হয়, তো এই 6টা আমি অর্ডার দিকে শচীন দার গাড়ি বেরোচ্ছি। আপনি কলকাতায় চলে এলেন যখন, তারপরেও এক সিরিজে ভালো ভালো গান, অভিজিৎ বাবুর গান, সলিল বাবুর গান। আর সলিলদা ধরনীর পথে পথে তো আমি এখান থেকে গিয়ে বম্বেতে গিয়েছি। হ্যাঁ, বম্বে সলিলদা আমাকে ওটা গিয়ে দিয়েছেন, আপনারা জানেন কিনা যাই না। এখানে একটা আমার রবীন্দ্র সদনে একটা খুব বড় সম্বোধন হয়েছিল। মানে সেদিন সলিলদার থাকার কথা নয়, বেলা মুখার্জি সেটা পরিচালনা করেছিলেন এবং তার স্ত্রী বেলাদি। আমাদের সলিলদার টিকিট ক্যান্সেল করে দিয়ে এসে বললো, আমি বেলাদি বললো আপনি সলিল বাবু? বলে না শুনুন, এই সুযোগটা আমি ছাড়তে চাইছি না। বলেছিলেন আপনি? তারা বলে বললো আপনি কিছু বলুন, বলে আমি বলতে এসেছি। উনি বলেছেন আমাকে বলতে লজ্জা করে দেন, নিজের পিঠ চাপড়াচ্ছি মনে হবে। ওই ধরনের পথে পথে সময় উনি বলেছিলেন আমার জীবনের 50 বছরে ভারতবর্ষের সমস্ত শিল্পী আমার গান গেয়েছে। আমাকে যদি জিজ্ঞেস করেন এই ফনাটিক ব্যালেন্স, এই রোমান্টিসিজম, এই কালচার, এই দখল, মানে হ্যাঁ করা না, লোকে হাত তুলে দিয়ে হচ্ছে, সুবীর সেন ছাড়া কোনো শিল্পীর পাইনি। আর আমি আপনাদের বলে যাচ্ছি, আমার জীবনের শ্রেষ্ঠ গান কিনতে বলছি না, শুনবেন, ধরনীর পথে পথে ধুলি হয়ে রয়ে যান। তারপর আরেকজন এসে বলেছিলেন যে আপনি যে কথা বললেন ভেতরে, যে পালকি চলে নানান তো পপুলার গান, তো গান না, তো ছড়া গান, ঘটনা গান হচ্ছে এটা। আচ্ছা, একটা কথা বলি আপনাকে, বেলাদি নাকি বলেছেন কোথায় যে হেমন্ত বাবু স্ত্রী, যে আমি সুবীরের গান শুনে বাড়ি থাকতে।
না, উনি ওখানেই বলেছিলেন যে আমার বাড়িতে আমার ছেলে মেয়ে, আমার 3 বোন, এমনকি আমার শাশুড়ি হেমন্তদা আমাকে নিয়ে ঠিক খাইয়ে ঠিক প্রচন্ড করেছে। আর বলে আমরা কিন্তু সুবীরের খুব ফ্যান, আর আমার ফোন নাম্বারটা নিয়ে নিন। এই পর্যন্ত সুবীর সেনের যদি কোনো গান রেকর্ড হোক, আর তখন তো সিডি হয়নি, রেকর্ড হোক আর হোক, এলপি হোক কিংবা ক্যাসেট হোক, যা কিছু না পান আমার এই ফোন নাম্বারটা লিখে নিন বলে 2বার করে বললেন, সমস্ত আমার কাছে পাবেন। খুব। আর হেমন্তদার মা খুব স্নেহ করতেন। একটা ফাংশনে গান শুনে আমাকে ডেকে নিয়ে গেলেন, বলে বাবা তুমি আমার বাড়ি খাবে। আমি বললাম কেন? বলে আমার ছেলের গান অনেক বছর পরে এত ভালো লেগেছে, তুমি তো অনেক ছোট। আমি মাসিমা আপনি এই কথা বলছেন? বলে আমার তাহলে হবে কিছু। তখন বলো হবে মানে? তারপরে নিয়ে এমন মনে হচ্ছে 4-6টা বাটি সাজিয়ে চন্দন ফোটা, ঘি এসব দিয়ে, তারপরে ভাজা আর কিছু দেয়, সব পাতা পাতা কিছু মানে আশীর্বাদের ব্যাপার করে, তারপর সে মুরগি সমস্ত খাইয়েছিল। ওইটাই বেলাদি বললেন সেদিন যে আমার শাশুড়ির সঙ্গে যে ভক্ত ছিল, এর চেয়ে বড় প্রমাণ তো আর কিছু দরকার নেই, আমার বাড়িতেও একজন গায়ক আছে। তখন ওর কোয়ালিটি সম্বন্ধে আর কি বলবো। বাহ। তো এই এতদিন ধরে এই সময় আপনি পেয়ে আসছেন, আস্তে আস্তে আজকে আপনি একটা এমন জায়গায় এসেছেন যেখানে আপনার জীবনেরই একটা বলা যায় উচ্চারণ হয়ে গেছে, আপনার নিজের গাওয়া গান, একটা সিগনেচার গান, এত সুর আর এত গান, এটা আজকের বিষয়। হ্যাঁ, সুবীরদা, যখন ওরা জানতে চাইছেন আপনাকে এই অভিনয়ের কথাটা জিজ্ঞেস করে নেওয়া যায়। সেটা হলো মোমের আলোতে আপনি এলেন কি করে? উত্তমদা যখন কলকাতায় আমি আসতাম, তখন উত্তমদা উনি ড্রাইভার ছিল নেপা, ওকে পাঠিয়ে দিতেন, বলেন সুবিরমকে ধরে নিয়ে। তা আমি যদি যেতে পারতাম, বললাম নেপা প্রোগ্রাম আছে আমি পরে যাবো। এ তো সুপ্রিয়া ওরা সবাই জানে এটা, সুপ্রিয়া এখনো বলে কই দাদা নিয়ে আর আসা হয় না। তো উনি গেলে পরে গান শুনতেন, রবীন্দ্রসঙ্গীত ভালো বলে, ভালো গান। আর কেউ থাকলে বলে ভালো গান শুনবি সময়, এইগুলো ভালো গান। তো উনি ভালোবাসতেন আমাকে, আমার গানও ভালো হতো, আমাকে খুব ভালোবাসতেন। তারপরে আমাকে দেখে বলতো বাহ সুবিরম, আমরা কি সুন্দর ফিগার, কি মিষ্টি হাসি, লজ্জা পেল, তুমি অভিনয় করো। আমি ভুলে বলেছি অভিনয় করতে আমাকে কে ডাকবে, কিন্তু অভিনয় করার কিন্তু আমার ইচ্ছে ছিল না একটা। তখন কে ডাকবে মানে, তারপরে হঠাৎ দেখি একদিন রবীন চ্যাটার্জি আর ওই সলিল দত্ত প্রডিউসার, তারা সলিল বাবুকে আমি চিন্তা আগে থেকে হঠাৎ এসে হাজির বলে মোমের আলো ছবিতে আপনি হিরো। আমরা হিরো বলে উত্তম কুমার ডাক্তার। আমার সব ফোনাস করেছে, আমার লোক তো মারবে আমাকে। তারপরে আমরা অভিনয় জানি না, খুব ছোট রোলই ছিল, বেশিক্ষণ ছিল না। যাই হোক, আমি উত্তমদাকে বললাম উত্তমদা এটা খুব, নাম ছিল শান্তনু, আপনার এটা খুব ভুল হচ্ছে। তখন বললো যে ভুল কিছুই হয়নি, দেখো না এটা করার পর কত লাইন লেগে যাবে তোমার, বলেছিল। হয়েছিল কিন্তু এটা কথা না। আজকে বিভূতি লাহা নেই, বিভূতি লাহা যদি থাকেন আপনি জিজ্ঞেস করতে পারতেন। আর এক জায়গায় তো আপনি ওই অনুভব ছবিতে তো আপনি গায়ক, মানে সঞ্জীবের বন্ধু হিসেবে। সঞ্জীব আমাকে, তো আমার মনে আছে তখন আমার জ্বর শরীরে, অন্য লোকের স্যুট প্যান্ট পরে আমাকে নামিয়েছে সঞ্জীব ওরা যখন এতে পড়তো ওখানে কলেজে, সঞ্জীবে আসে, তখন আমার ফ্যান, তখন আমি ওদের সিনিয়র লাইটে খুব ফ্যান ছিল। আমাকে বলে দাদা আপকো চাইয়ে, আমাকে ফিল্ম মে আপকো চাইয়ে। আমি বললাম আমি কি করে যাবো, এই করে যাবো। নিয়ে গেল, সিচুয়েশনটা ছিল অন্যরকম, ফিল্মের গানের নেই। একজন সাহেব এসছে, ওর বন্ধু, সেই সময় আমি ওর বাড়িতে ঢুকছি, ওর বন্ধু আমিও। তখন ইন্ট্রোডিউস করলো, তখন সাহেব বললো যে আমি তো গান টান কিছু বুঝি না, হিন্দি গান কিছু বুঝি না, তো আই নো অ্যাবাউট টেগোর অ্যান্ড হি রোট বিউটিফুল সংস, সো আই ক্যান লিসন টু টেগোর সং। তখন ও বললো হো যায় এক রবীন্দ্র সঙ্গীত। তখন আমি গিয়েছিলাম, সেদিন দুজনে তুলেছিলাম। হিন্দি ছবিতে বলতে আমার আগে কোনো সিঙ্গারের পুরো গান কোনোদিন হয়নি, কারণ বাংলা গান দু একটা দিলে পরে সেই সময় যারা শ্রোতা গান তারা বাথরুম টাথরুম চলে যেতেন, শেষ হয়ে আসতেন। তবে ঋষিবাবু অনেকদিন ধরে পড়েছিলেন আপনাকে দিয়ে ওই, শুনুন সেই ছবির স্ক্রিন প্লে কে জানেন? সলিল চৌধুরী। হ্যাঁ জানি তো। হ্যাঁ, সলিলটা আমাকে বললো তুই কেন করবি না? আমি বললাম যে মাকে পায়ে ধরে প্রতিজ্ঞা করেছি করবো না ছবি,
আর দ্বিতীয় হচ্ছে যে আমার অভিনয় আসে না। আমি বললাম যে ওই সেই 1 ঘন্টা ধরে এরকম করে থাকা, কাট লাইট, আমার জীবনটা তো অন্যরকম হয়ে গেছে। আমি এখানে ঘুরে বেড়াচ্ছি, গান গাইছি, সে গাইছে। আমি বললাম কি হবে, হিরো হয়ে আবার নতুন করে কি হবে? তখন মানে একটা সাধারণ হিরো হচ্ছে আমার বলতে লজ্জা নেই। ওইসব গানের পরে অর্ধেক পৃথিবীতে আমি একটা যে কোনো সাধারণ হিরো হচ্ছে পপুলার, দেখার জন্য ভিড়, গানের জন্য লাইন। ভাবুন 62 থেকে শুরু করলাম। আমার আগে গেছিল তালাক মাহমুদ, আর নামটা কি মারা গেল, সাইকেলের মতো গান গাইতেন। হ্যাঁ হ্যাঁ, তারপরে আমি গেলাম, তারপরে মানাদা গেলেন পরে। আমার আগে মোহাম্মদ রফি গেছিলেন, শুধু নাইরোবিতে গান গিয়ে চলেছেন। আমি সেখানে 4.5 মাস কেনিয়া, উগান্ডা, টাঙ্গানিকা, জিঞ্জার, নাইরোবি সমস্ত প্রোগ্রাম করেছি। সমস্ত আছে, পাসপোর্ট গুলো যে ক্যান্সেল সেগুলো আছে, রেখে দিয়েছি, নাহলে বলে এগুলো আছে। আমাদের সঙ্গে জানেন তো, নিজেরা যেটা বুঝেছে তার বাইরে যে কিছু তো ওরা ভাবে না। আমি ভাবলাম এই লোকটাই বুঝি শেষ কথা, সেই শেষ, তুমি সারা ভুল বলছো। বলে আমাকে একদিন বললো, আপনি যে এত জায়গায় গেলে টাইম কোথায় পেলেন? টাইম পাইনি। আমি বললাম ইকুয়েটার ক্রস করেছি। ভাবলাম একদিন আসুন বাড়িতে, আমার 5খানা পাসপোর্ট পড়ে আছে, লাস্টে যেটা, এটা 10 বছর আগে, কিন্তু 3 বছর দিত তো সেগুলো আমি দেখালাম। হ্যাঁ এরকম সিল দেখুন। কুয়েট এসছি, কুয়েটে আমি গান করতে গেছিলাম। কুয়েট কি আমি টেলিকল দেখতে যাবো না? কোনো ইন্ডিয়ান সিঙ্গার কুয়েটে যায়। মরিশাসে গেছিলাম, তখন আমাদের যে গভর্নর সাহেব রফিক আমাদের এখানে এলো, রাজভবনে গান গেছিলেন। হোপ উই মেট বিফোর, আমি স্যার ইউ রিমেম্বার মি? হি ওয়াজ অ্যাম্বাসাডার টু মরিশাস ইন দ্য 1962। ফ্ল্যাগ হোস্ট করছি, অর্ধেকটা তুলতে বলো, পুরোটা তো তুলতে পারবো না, তুমি হোস্ট করো, অর্ধেকটা ছবি আছে ওর ফ্যামিলি নিয়ে। তো সেই রফিক যখন এখানে বললো, তখন বললো ভাই তুম লোক ক্যা জানতে হো, কমাল করকা হ্যাঁ हम उसका मॉरिशस में এইসব। আমি বললাম এবার শুনেছিস? একটা লোক একটা টাউনে ওইটুকু জায়গার মধ্যে 1.5 মাস আমি প্রোগ্রাম করছি, ঘুরে ঘুরে পাগলের মতো শুনবে, আবার শুনবে, আবার শুনবে, আবার শুনবে। বলা যায় নিজের কথা। আপনি আমাকে চান্স দিলেন, বললাম, এরপরে কিন্তু অনেকে গালা গালা দেবে, বলে গুদু মেরে গেছে। আপনি আপনার সিগনেচার গান। আমি তো গেছি সেই গান, যে গানে দিয়েছি প্রাণ, এত সুন্দর যদি কোনদিন থেমে যায়, সেদিন তুমিও তো জানি ভুলে যাবে যে আমার এত সুন্দর কত দিন আর এ জীবন, কত আর মধু লগন, তবু তো পেয়েছি তোমার, তবু তো পেয়েছি তোমার, জানি ভুলে যাবে যে আমার এত সুন্দর, এত আপনাদের সবাইকে গোড়াতে ধন্যবাদ দিয়েছিলাম, আপনাদের আবার ধন্যবাদ দিচ্ছি এই কথা ভেবে যে আপনারা এতক্ষণ ধরে সুবিধার কথা শুনলেন। সত্যি এরকম শোনার জন্য তো বেশি সুযোগ পাওয়া যায় না, তবু আপনারা এই সুযোগটা পেলেন এবং এত সুন্দরভাবে এটাকে নিলেন। আর কি বলবো, একটা লোকে 50 বছর হয়েছে গানের, এটা খুব দুঃখের। যেটা একটু আমার গোড়ার দিকে আমার বন্ধু উদয় বলেছিল যে এখনকার শিল্পীদের 10 বছর 12 বছর গান হলে তার স্মারক সভা হয়, অনুষ্ঠান হয়।
আজ এই মানুষটা 50 বছর গেয়েছেন এবং 51 বছরে পড়েছে তার গানের রেকর্ডেড গানের জীবন, সেই মানুষটাকে আমরা আরো বড় করে করতে পারলাম না। এর আগে আমরা চেষ্টা করেছিলাম, দিনক্ষণ পোষায়নি বলে আমরা নতুন সদনে করতে পারিনি, আরো বড় করে করা যেত। কিন্তু আমাদের খুবই ভালো লাগছে যে তার চেয়েও একটা ইন্টিমেট ফর্মে আমরা আপনাদেরকে নিয়ে মানে ওনাকে নিয়ে আসতে পেরেছি আপনাদের সামনে। উনি নিজের কথা নিজে বলতে চান না, ফলে উনি বললেন যে আমার জীবন নিয়ে আমি বক্তৃতা করতে গেলে আমার গলা থেমে যাবে। এত প্রবীণ একজন শিল্পীর এত সুন্দর গলা এখনো আছে, এটা কিন্তু অভাবনীয়। যে গানগুলো আপনারা শুনলেন, এই গানগুলো এত রোম্যান্টিক, অথচ আজকে ওনার কত বয়স হলো? 73 বছর বয়সে সেই 22-24 বছর বয়সের গাওয়া গান সমান রোম্যান্টিক লাগছে। গলার কোয়ালিটি এতটুকু নষ্ট হয়নি, হয়তো দমের অসুবিধা আছে, সর্দি কাশি এইসব জ্বর-জ্বালার ব্যাপার থাকে, কিন্তু ওনার গলা আমি ঘরে বসে বা ফাংশনে বসে এখনই যখন শুনি মনে হয় যেন একেবারে সেই পুরনো গলা, অথচ তার চেয়ে আরো একটু জমেছে, যেটা বয়সের একটা আবহাওয়া, একটা আমেজ এসেছে। ভীষণ ভালো লাগে, এত রোম্যান্টিক গলা। আমরা চাই আপনি আরো বহুদিন গান করুন, এই গলা যেন আপনার আরো 25 বছর থাকে। আপনাদের সবাইকে ফের ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদের কোনো শেষ নেই, কিন্তু আবার জানাচ্ছি নমস্কার। আমিও আমার শেষ কথা আপনাদের বলছি, আমি প্রাণ খুলে বলার সুযোগ পাইনি, আমি যা মনে হয়েছে তাই বলেছি, কিন্তু ঘটনাগুলো কিন্তু বলেছি, এইটুকু নয়। নিজের কথা বলতে গেলে মনে হয় যেন আত্মপ্রচার করছি, কিন্তু কিন্তু ঘটনা আমি কোনোদিন কোথাও বলিনি, কোনোদিন বলিনি। আচ্ছা, সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা, ধন্যবাদ, ভালোবাসা সবকিছু জানাচ্ছি। কেন এতখানি সময় আমার জন্য আপনারা নষ্ট করলেন, মানে শেষের দিকটা সেটা ভাবতেও আর আনন্দ হচ্ছে। এটা তো সত্যি কথা, গায়ে মানে না আপনি বলুন, তা তো হয় না। আপনারা যদি আমার গান ভালো নাই বাসতেন তাহলে এতক্ষণ থাকতেন, সেটাই আমার সৌভাগ্য, সেটাই আমার ধন্য জীবন। নমস্কার।